ফারাজ রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। চিত্রা তখন ভাতের থালা হাতে বসে আছে। মোবাইলের ডোরেমন চলছে, চোখ সেখানেই আটকে। খাবারের চেয়ে দেখায় মনোযোগ যেন বেশি। লোকমা তুলে মুখে দিচ্ছে ঠিকই, কিন্তু মনটা যে কোথাও হারিয়ে আছে। ফারাজ শার্ট খুলে ঝপ করে বাস্কেটে ছুঁড়ে ফেলে। উদাম গায়ে বিছানায় উঠে পড়ে চিত্রার ঠিক পেছনে শরীর ছেড়ে দেয়। হঠাৎই পেছন থেকে বাহু বাড়িয়ে কোমরটা জড়িয়ে ধরে চিত্রার। মুখটা গুজে দেয় চিত্রার কোমরে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলে। এই মেয়েটার গা থেকে যে প্রশান্তি ছড়ায় তার রক্তে হাত রাঙালেও পাওয়া যায় না। ছাড়ুন, ভাত খাচ্ছি। চিত্রা বিরক্ত গলায় বলে, একটু জলদি খাবে? ফারাজের গলা আবেগে ভেজা। কেন? চিত্রা প্রশ্ন ছুড়ে দেয়। তোমাকে আজ খুব প্রয়োজন আমার। কিন্তু কেন? তোমাকে জড়িয়ে ধরে একটা লম্বা নিঃশ্বাস ফেলতে চাই। মনের সব অসুখ দূর করাটা বড্ড দরকার। আমাকে জড়িয়ে ধরলেই বুঝি অসুখ পালাবে? হ্যাঁ, তুমি যে আমার সব বিষাদের একমাত্র ওষুধ। একটু ছাড়ুন তো। ফারাজ চিত্রার ওড়না ধরে টান দিয়ে বলে উঠল, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? ভালোবেসে যাবো গো যতদিন বাঁচব। ছেড়ে দিলেও যাচ্ছি না। এবার ছাড়ুন লক্ষ্মীটি। ফারাজ চিত্রাকে ছেড়ে দেয়। চিত্রার শেষ লোকমাটা মুখে তুলে নিয়ে ধুয়ে আসে হাত। ফিরে এসে ফারাজের পাশে বসে পড়ে। ফারাজ মাথাটা ধীরে চিত্রার কোলে রেখে দেয়। মুহূর্তেই তার চোখে মুখে শান্তির একটা অব্যক্ত স্রোত নেমে আসে। একটা প্রশান্ত নিঃশ্বাসে হারিয়ে যায় সব ক্লান্তি। চিত্রা তার চুলে আলতো করে হাত বুলায়, কপালে মন্থর ছোঁয়ায় মালিশ করে দেয়। জীবনের সমস্ত ভয়াবহ ক্লান্তি, অবসাদ, বেদনা যেন এই একটুখানি যত্নেই লঘু হয়ে যায় ফারাজের কাছে। পৃথিবীর সমস্ত ঝড়ের পর তার একান্ত আশ্রয়ের নাম চিত্রা, যাকে ঘিরে তার সবটা সুখ নিহিত। বিবিজান, ফারাজের কণ্ঠে অদ্ভুত আবেদন। চিত্রার চোখে কোমলতা। আমি তোমার কলঙ্ক হয়েই মরতে চাই। আমায় নিজের কলঙ্ক করে নাও না। চিত্রার ঠোঁটে চাপা হাসি। সে ঝুঁকে বলল, অনুভবের প্রথম ছোঁয়াতেই আপনাকে কলঙ্কের মতো অন্তবাসী গিট দিয়েছি। এই গিট ছাড়ানো সম্ভব নয়। ছাড়তে গেলেই ধারালো সুতোয় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত। ফারাজ চুপচাপ চিত্রার বুকে মাথা গুজে থাকে, একটা ছোট্ট শিশুর মতো। চোখ বন্ধ করে আধারের গভীরে হারিয়ে যায় সে। হারিয়ে গিয়ে খুঁজে ফেরে হারানোর শান্তি, এক টুকরো প্রণয়। মাঝরাতে দরজার করাঘাতে আয়শার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে পাশ ফিরে তাকায়। মরিয়ম ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। আয়শা বিরক্ত মুখে ফিসফিস করে গালাগাল দেয়। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার ঝাঁজে মন মেজাজ খিচে ওঠে। বিছানা থেকে ধীরে নেমে আসে। আলগোছে পায়ের শব্দ নিয়ন্ত্রণ করে দরজার দিকে এগোয়। চোখে তখনও ঝুলছে ঘুমের ভার। দরজার ছিটকিনি খুলে তাকাতেই থমকে যায় সে। চোখ বড় বড় হয়ে যায় বিস্ময়ে। মনে হয় দুইখানা চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সে প্রশ্ন করে, কণ্ঠটা তখনও ঘুমে জড়ানো। এত রাতে এখানে? সকালে ঘুম ভাঙে চিত্রার চেঁচামেচিতে। আয়শার শরীরটা তখন ম্যাচম্যাচ করছে। মনে হচ্ছে রাতটা যেন কেউ তার শরীর থেকে ঘুম ছিনিয়ে নিয়ে গেছে। এক অদ্ভুত জড়তা, ব্যথা আর ক্লান্তিতে ভেঙে উঠছে তার শরীর। চিত্রার গলার শব্দে হঠাৎ চমকে উঠে বসে আয়শা। চোখ কষলে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠল, কি হইছে আপা? আয়শা, মরিয়ম কোথায়? আয়শা পাশ ফিরে বিছানার দিকে তাকিয়ে বলতে গিয়ে থেমে গেল, এই তো আমার। কিন্তু পাশে কেউ নেই। বিছানা খালি, যেন সেখানে কেউ কখনো ছিলই না। অথচ সে তো মরিয়মকে পাশে নিয়ে ঘুমিয়েছিল। রাতের কিছুই মনে করতে পারছে না আয়শা। মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। ভারী লাগছে সবটা, বড্ড অসহ্য রকম। চিত্রার কণ্ঠে রাগ, ভয় একাকার। তোকে তো বলেছিলাম খেয়াল রাখতে আয়শা। খেয়াল রাখছিলাম তো আপা, কিন্তু এত ঘুম ধরল কেমনে বুঝতে পারি নাই। মাথাটাও যন্ত্রণা করতাছে খুব। চিত্রার বুকটা ধক করে ওঠে। মরিয়ম মেয়েটা অসুস্থ, মানসিকভাবে ভীষণ নাজুক।
ওর তো একা কোথাও যাওয়ার কথা না। তাছাড়া ওর পেছনে কিছু লোক লেগেছিল, সেই ভয় এত তাড়াতাড়ি কাটারও কথা নয়। তবে কিনা না বলে কই বাড়িতে চলে গেল। কিন্তু চিত্রা তো জানে না তার বাড়ির ঠিকানা। মেয়েটা কোথায় থাকে, কার সঙ্গে থাকে, কিছুই জানা নেই। এই মুহূর্তে একঝাঁক দুশ্চিন্তা এসে চেপে বসে চিত্রার বুকের উপর। ফারাজ এগিয়ে এসে হাত রাখে চিত্রার মাথায়, শান্ত গলায় বলে, চিন্তা করে লাভ নেই চিত্রা, একটু শান্ত হও, দেখি কি করা যায়। ঠিক তখনই চিত্রার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। দম আটকে আসে তার গলায়। হাত কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করে। ওপাশে মেয়েলি কণ্ঠ, কিন্তু অচেনা। কিছু না বলেই একজনকে ফোন তুলে দেয়। চিত্রা বুঝতে পারে এটা মরিয়মের গলা। তার বুকের উপরের পাথরটা নড়ে ওঠে। তবে মনে মনে প্রশ্ন তো থেকেই যায়, সেই ভোরবেলা একা এভাবে কিভাবে ফিরে গেল মেয়েটা। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে আলতো করে বলে, দেখলে তো, বলেছিলাম না চিন্তা করে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। চিত্রা ফারাজের চোখে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলে, যদি ওই লোকগুলো আবার মরিয়মের পিছু নেয়, যদি ওকে মেরে ফেলে। ফারাজ একগাল নিঃশ্বাস ফেলে কাঁধ উঁচু করে বলে, কিছুই হবে না। মানুষ মারা কি এত সহজ? হয়তো রাস্তাঘাটের কোনো বখাটে ছেলে ধাওয়া করেছিল, তাই বলে তারা ওকে মেরে ফেলবে এমন তো নয়। চিত্রা চোখ নামিয়ে ফারাজের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সে নিজেকে সান্ত্বনা দিতে চায় ফারাজের কথায়, তবে মনটা দোলা খেয়ে ওঠে বারবার ভয়, সন্দেহ আর ব্যর্থতার গ্লানিতে। সে এবার আয়শার দিকে তাকায়। আয়শা ঝিমুচ্ছে, কপালে হাত চেপে রেখেছে। যন্ত্রণার রেখা স্পষ্ট তার ভ্রুর ভাঁজে। চিত্রা একটু এগিয়ে এসে আয়শার কাঁধে আলতো করে হাত রাখে। তুই ঠিক আছিস আয়শা? আয়শা মাথা নাড়ায়, কণ্ঠে ব্যথা ও অসহায়তা মিশে আছে। আপা, মাথা এমন ব্যথা করতাছে যে মনে হচ্ছে কিছু ভেঙে গেছে ভেতরে। আর ভয়ঙ্কর কথা কি জানেন, রাতের কিছুই মনে নাই। আমি তো হালকা ঘুমেই অভ্যস্ত, কিন্তু আজ কিভাবে যেন পুরো রাত পার হয়ে গেল, কিছুই বুঝতে পারতাছি না। তার চোখ জলজল করে ওঠে, গলায় চাপা ক্ষোভ। রোজ ভোরে উঠে ফজরের আগে বিছানা ছাড়ি, কিন্তু আজ এত বেলা করে ঘুম ভাঙল। মরিয়ম পাশে ছিল, কিন্তু কিভাবে গেল কিছুই তো টের পাইনি। সবটাই গোলক ধাঁধা, যার পথ খুঁজে পাচ্ছি না আপা। রাত নেমেছে মেঘের চাদর আঁচলে বিছিয়ে। আকাশে মেঘের কালো প্রদীপ জ্বলে উঠেছে। চারদিক মুগ্ধ নীরবতায় ঘেরা। আজ আয়শার বিয়ে। কাজী সাহেব এসে শুধু বিয়ে পড়িয়ে যাবেন, সাদামাটা আয়োজন। তবুও গাঢ় আনন্দে ভরপুর পুরো বাড়ি। চিত্রার ঘরটায় সবাই জড়ো হয়েছে। ফারিয়া, মোহনা, নদী সবাই ব্যস্ত আয়শাকে নিয়ে। ফারিয়া দারুণ মেহেদি দিতে পারে। আজও সে তার নিপুণ হাতে আঁকছে আয়শার তালুতে পাতার মতো পেঁচানো নকশা। মোহনা সাজিয়ে দিয়েছে আয়শাকে, খুব ভারী সাজ নয়। আয়শার ইচ্ছেও ছিল না তা, সে কখনো সাজেনি। সবসময় শুধু বলতো বিয়ের দিন সাজব, এর আগে নয়। আজ সেই দিন। আজ সে সেজেছে। আজ তার ইচ্ছেগুলো মুক্তি পেয়েছে, পাখির মতো ডানা মেলে উঠছে। আয়শা খুশি, অথচ একপাশে বসে জমেলা কাঁদছেন। বুকটা ফেটে যাচ্ছে যেন। ছেলে বউ মারা যাওয়ার পর আয়শাই তো ছিল তার একমাত্র অবলম্বন। নিজের হাতে মানুষ করেছেন, রাতে কখনো একা ঘুমাননি। আর সে চলে যাবে অন্য ঘরে। কেমন করে কাটবে রাতগুলো? বুকের ভেতর গুমড়ে উঠছে শূন্যতা। হঠাৎই দরজায় টোকা। সবাই চমকে তাকায় সেদিকে। দেখে অভ্র দাঁড়িয়ে, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে স্নিগ্ধতা। এতটা সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার দিকে না তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে। চিত্রা চোখ টিপে হাসে। আয়শা অভ্রর দিকে তাকায়। মনে হয় এক জীবনের অর্ধেক শান্তি বুঝি শুধু ওই মুখের মধ্যেই আল্লাহ ঢেলে দিয়েছে। চিত্রা গলা খাকারি দিয়ে উঠতে আয়শার গাল লাল হয়ে ওঠে। কিন্তু শুধু সে নয়, অভ্রটাও লজ্জায় থমকে যায়। আয়শার বাইরে কোনো নারীর চোখে চোখ রাখার অভ্যেস নেই তার। আজও সে অন্য কারো পানে চাইল না। আয়শার দিকে চেয়ে চিত্রাকে বলল, ভাবি, ওর সাথে একটু আলাদা কথা ছিল।
চিত্রা ব্যঙ্গমিশ্রিত হেসে বলল, বুঝি বুঝি, এই ভাবিরা, চলুন তো, আমরা কাবাবে হাড্ডি না হই। সবাই একসঙ্গে হেসে ওঠে, আর আয়শার বুকের ভেতর কেমন যেন কাঁপুনি বয়ে যায়। লজ্জা, ভালোবাসা, আনন্দের মিশেলে তৈরি এই কাঁপুনি। সবাই অট্টহাসি হেসে রুম থেকে বাহিরে বেরিয়ে যায়। নদী, মোহনাও প্রাণ খুলে হাসছে। শেষবার এমনভাবে কবে কখন হেসেছিল মনে পড়ছে না, হয়তো বিয়ের আগে। তখন অর্থ, টাকা পয়সা এত না থাকলেও জীবন সুখময় ছিল। সুখের আঁচলে লেপ্টে ছিল তারা। জীবনের এই পর্যায়ে এসে হৃদয়ে আঁচড় কেটে লিখতে ইচ্ছে করছে, শান্তি টাকায় পাওয়া যায় না, 2 দিনের এই দুনিয়ায় সুখ কেনা বিলাসিতা। অভ্র এসে আয়শার পাশে বসল, চোখে একরাশ মায়া, ঠোঁটে এক চিলতে লাজুক হাসি। তার বাম হাতটা পেছনে লুকানো। আয়শার নজর যায় সেখানে। সে কৌতূহল ভরে জিজ্ঞেস করে, হাতে কি কি লুকাচ্ছ? অভ্র ধীরে হাতটা সামনে আনে। ছোট্ট একটা বাটিতে কাঁচা হলুদ বাটা। আয়শার দিকে তাকিয়ে অভ্র গালে আলতো করে হাত রেখে আবদার করে, একটু ছোঁয়াতে চাই ঘরণী, অনুমতি মিলবে কি? আয়শার গাল রং ধরার আগেই লজ্জায় রঙিন হয়ে ওঠে। অভ্রর আদুরে কণ্ঠ মোহ ছড়িয়ে দেয় তার মনে। সে চুপচাপ গাল পেতে দেয়। অভ্রর চোখে দীপ্তি জ্বলে ওঠে। বহু প্রতীক্ষার পর স্বপ্ন ছুঁয়ে ফেলেছে আছে। হলুদে আঙুল ডুবিয়ে আলতো করে ছুঁয়ে দেয় আয়শার গাল। তপ্ত হৃদয়ে তখন ঠান্ডা বৃষ্টির মতো শান্তি নামে। বুকের মাঝে জমে থাকা অপেক্ষাগুলো এক নিমিষেই গলে যায়। আয়শা মেহেদিরাঙা হাত বাড়িয়ে দেখায় অভ্রকে। তাতে লেখা অভ্রনীলের ঘরণী। দেখেই অভ্রর চোখ চিকচিক করে ওঠে। বুক ভরে যায় গর্বে, ভালোবাসায়। সে আয়শার কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর ভালোবাসার ভারে তাকে বুকে টেনে নেয়। চোখ বুজে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, রং গাঢ় হবে তো? আয়শা খিলখিলিয়ে হেসে ওঠে, সেটা তো আপনার ভালোবাসার উপর নির্ভরশীল। আয়শা নিজের 2 হাতে অভ্রকে জড়িয়ে নেয়। মুখ এগিয়ে এনে গাল ছুঁয়ে দেয় অভ্রর গালে। অভ্রর গালেও লেগে যায় হলুদের ছোঁয়া। দুটো হৃদয়, দুটো শরীর একটাই অনুভবে জড়িয়ে যায়। অভ্র কানে কানে বলে ওঠে, ঘরণী, তোমায় আমি ভালোবাসি। আকাশে যতগুলো তারা তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। পৃথিবীর সকল ভালোবাসা এক করলে যতখানি হবে তার চেয়েও বেশি ভালোবাসি। বাড়ি জুড়ে বিয়ের আমেজ। এলাহি বাড়ি সাজানো হয়েছে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুলে। বাতাসে মিশে আছে ফুলের ঘ্রাণ। আজ আয়শার বিয়ে। যদিও ওই বিয়েতে অনেকেরই নীরব আপত্তি আছে, তবুও তারা কিছুই বলেনি। কারণ অভ্র তো এই বাড়ির কেউ নয়। তাই সে কাকে বিয়ে করলো তাতে কারো বিশেষ আগ্রহ নেই। তবে আপত্তি থাকুক বা না থাকুক, বিয়েটা হচ্ছে এলাহি বাড়িতেই। সমস্যাটা এখানেই। রাত বেড়েছে। একে একে বাড়ির পুরুষেরা খেয়ে কাজে চলে গেছে। ভোরে তারা ফিরবে। এখন রাত প্রায় 12টা। এতক্ষণ পর্যন্ত সবাই ছিল আয়শার ঘরে। অভ্র কিছুক্ষণ আগে ফারাজের সঙ্গে ছাদে ছিল। এখন তার ঘরে ফেরার সময় হয়েছে। হঠাৎ ফারিয়া জাপটে ধরে চিত্রাকে। দুষ্টু চোখে তাকিয়ে বলে, ভাবি, আপনার বাসরের গল্পটা শুনতে চাই। চিত্রা থমকে যায়। কিছুক্ষণ চুপচাপ থাকে। কি বলবে সে? আদৌ কি তার বাসর হয়েছিল কোনো দিন? মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন ফারাজ প্রথম ছুঁয়েছিল তাকে প্রবল আকর্ষণে। সেই মুহূর্তে তার চোখের সামনে বারবার ভেসে উঠেছিল সোহাগের মুখটা। ফারাজের প্রতিটা ছোঁয়া বিষাক্ত ছোবল হয়ে কেটেছিল তার সারা শরীর জুড়ে। আবেগ নয়, শুধু ছিল অচেতনের প্রতিরোধ। নদী মৃদু ধাক্কা দেয় চিত্রাকে। হেসে বলে, থাক থাক, আর বলতে হবে না। ইস, মেয়েটা তো একেবারে লজ্জায় লাল হয়ে গেল। চিত্রা কোনো জবাব দিল না, শুধু মনে মনে আফসোস করে বলল, আর কেন এমন সাজানো বাসর হলো না? এমন একটা বাসর হলে তীব্র ঘৃণা আর ভালোবাসার হিংস্রতা না থাকলেও তো পারত সেদিন। ঠিক তখনই দরজার সামনে দাঁড়ায় অভ্রনীল সরকার।
সাদাসিধে শুভ্র পাঞ্জাবি গায়ে, চোখে অপার্থিব দীপ্তি। ঘরে থাকা সবাই হৈ হৈ করে ওঠে। মোহনা দুষ্টুমি করে বলে, ওরে কে কোথায় আছিস রে, বর এসেছে, আজকের রাতটা ওদের উপভোগ করতে দে। আয়শা লজ্জায় মাথা নামিয়ে ফেলে। নদী হঠাৎ কানে কানে কিছু একটা ফিসফিসিয়ে বলে যায় তার, আর তাতেই আয়শার গাল লজ্জায় কুঁচকে ওঠে। আজ আয়শা পরেছে জামদানি শাড়ি, গায়ে স্বর্ণের গহনা, নেই অতিরিক্ত সাজ, তবুও এই মেয়েটাকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো দায়। সবাই বিদায় জানিয়ে যখন দরজার কপাট হতে বাহিরে চলে যায়, তখন পেছন থেকে অভ্র চিত্রাকে বলল, ভাবি, ভাই ছাদে আছে, আপনাকে ছাদে ডেকেছে। চিত্রা মুচকি হাসি দিয়ে বরবউকে বিদায় দিয়ে রুম থেকে বেরিয়ে সোজা ছাদের দিকে পা বাড়ালো। দোতলায় উঠতেই প্রথমে চোখ গেল সেই বদ্ধ ঘরটার দিকে। কি আছে ওই ঘরে? কেন বদ্ধ করে রাখা হয়েছে তার অতীতকে? সেই অতীতই বা কি? চিত্রা শাড়ির আঁচল নাড়তে নাড়তে ছাদে যায়। গিয়ে দেখে ফারাজের হাতে মদের বোতল। চিত্রা দৌড়ে স্বামীর কাছে যায়, গিয়ে বলল, আপনি আবার এসব গিলছেন? আমাকে একটু দেন দেখি, কেমন লাগে আমিও দেখি। কি বলছো তুমি? এসব খাবে? চোখ গোল করে চিত্রার পানে চেয়ে বলল। চিত্রা ম্লান হাসে। আপনি খেতে পারলে আমি কেন পারবো না? ফারাজের মুখটা গম্ভীর হয়ে আসে। কিছু বলার আগে হঠাৎ ছ্যাক করে একটা শব্দ হয়। ফারাজ ছাদের প্রান্তে গিয়ে মদের বোতলটা নিচের দিকে ছুঁড়ে ফেলে দেয়। ওমা, ফেলে দিলেন তাই বলে? চিত্রার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। দিলাম। আমাকে মাতাল করার জন্য তুমিই যথেষ্ট, মদের কোনো প্রয়োজন নেই। চিত্রা চুপ। বাতাসের ধাক্কায় তার আঁচল উঠছে। দেখো, আমার আয়শাটার আজ বাসর। চিত্রার গলা ভারী হয়ে ওঠে। মেয়েটার বিয়ে নিজ হাতে দেব ভাবতেই পারিনি কখনো। ফারাজ মৃদু হেসে বলল, বউ, চলো না, আমরাও বাসর করি আজকে। জানো, আমারও না আজ বাসরের উচ্চ তাপমাত্রা ফিলিংস পাচ্ছে। চিত্রা মুখ ভেঙচিয়ে বলল, আমার তো হচ্ছে না। হবে, আমি পাইয়ে দেব। ফারাজ নরম কণ্ঠে ফিসফিসায়, কিভাবে? চলো আগে রুমে। এখানে বাসর করা যাবে না। মশার কামড়ে শরীরের রোমান্টিক মুড পুরাই অফ হয়ে যাবে। আর তোমার স্বামীর মশার কামড়ে অ্যালার্জির কথা জানোই তো। না, এখান থেকে এক পাও নড়ছি না। চিত্রা গো ধরে। ফারাজ চোখ টিপে বলে, তাহলে এখানেই শুরু করি, যা হবার পরে দেখা যাবে। এতেই চিত্রা লাফ দিয়ে দূরে সরে যায়। না, যাচ্ছি, চলুন রুমে যাই। কারণ আপনার উপর কোনো ভরসা নেই, যখন তখন কুরকুরানি উঠে যায় আপনার। ফারাজ চওড়া হাসে। আজকে জম্পেশ বাসর করব রে আবুলের নাতনি। দেখি আজকের বাসরেকে ঠ্যাং ঢুকায়। আজকের বাসরে ডিস্টার্বকারীর মায়েরে খালা বানিয়ে ছাড়ব। বলেই ফারাজ চিত্রাকে এক ঝটকায় কাঁধে তুলে নেয়, পথ ধরে গন্তব্যের উদ্দেশ্যে। চিত্রা চেঁচিয়ে ফারাজের পিঠে কিলঘুষি বসায়, কিন্তু তাতে ফারাজের কিছুই যায় আসে না। মেয়ে মানুষের কাজই তো জোকের মতো তিরিং বিরিং করা। এই নামান বলছি, কেউ দেখে ফেলবে। কিন্তু ফারাজ গম্ভীর গলায় ঘোষণা করে, দেখলে দেখুক, তোমার স্বামীর হাতেই আজকে বাসর নাইটের ইতিহাস রচিত হবে, দেখে নিও আবুলের নাতনি। আমার লিভারের অ্যান্টেনা ছোট লোক বউ। অভ্র দরজার ছিটকিনি লাগিয়ে পেছন ফিরে তাকায়। বাইরে তখন শুরু হয়েছে বৃষ্টি। কারেন্ট চলে গেলে জেনারেটর চালু হওয়ার কথা, কিন্তু আজকে হচ্ছে না কেন? কি সমস্যা হলো? একরাশ প্রশ্ন নিয়ে অভ্র ফোন করে লোককে। ওপাশ থেকে জানানো হয় ফারাজ ভাই জেনারেটর চালাতে নিষেধ করেছেন। অভ্র থমকে যায়, ঠিক বুঝে উঠতে পারে না বাসরটা কার। তার নাকি ফারাজ ভাইয়ের। জানালার কাজ পেয়ে চুয়ে চুয়ে জল আছড়ে পড়ছে। কি বিকট শব্দ হচ্ছে মেঘেদের। অভ্র ঘরের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করে। হুট করে আয়শার সরল গলা কানে গিয়ে জোরালো ধাক্কা বসায়। কি খুঁজছ? মোমবাতি। প্রয়োজন নেই। কেন?
ফোনের ফ্ল্যাশলাইটেই চলবে। আচ্ছা। অভ্র খাটে এসে বসে আয়শার পাশে। ফোনের আলোয় আয়শার মুখে পড়ে মৃদু দীপ্তি। ঘোমটা তুলে যখন বইয়ের লাজুক মুখটা দেখে তখন নিজের ধন্য হওয়াকে অনুভব করে। বারান্দায় যাবে? চলো না, আজ একসঙ্গে ভিজি। অভ্র হাত বাড়িয়ে দেয়। আয়শা কিছু বলে না, কিন্তু চোখে মুখে মৌন সম্মতি স্পষ্ট। সে ধীরে অভ্রর হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। বারান্দায় যেতেই পেছন থেকে অভ্র তাকে জড়িয়ে ধরে। আয়শা গভীর একটা নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই বৃষ্টির ঝাপটায় দুটো শরীর ভিজে একাকার হয়ে যায়। ঘন আবছা আলো, জমে থাকা জল আর হৃদয়ের অস্থিরতা সব মিলিয়ে রাতটা হয়ে ওঠে অন্যরকম। তোমার পরিবার সম্পর্কে কিছুই জানলাম না, বলবে না? এই অভ্রকে, তার পরিচয় কি? অভ্র হালকা হাসে। আয়শার ঘাড়ে মুখ গুজে বলে, আমাকে জানতে চাও ঘরণী? হ্যাঁ। অভ্রনীল সরকার, এই নামের পেছনের গল্প জানতে চাই। অন্তত সরকার বাড়ির বউ হিসেবে জানার অধিকার তো আমার আছে। অভ্র একটানা বৃষ্টির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলল, তাহলে চলো ঘুরে আসি অভ্রর অতীত থেকে। ইতালির একটা শহর, ঝড়ঝঞ্ঝার তাণ্ডব চলছে চারপাশে। রাস্তার ছাউনির নিচে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ৮ বছরের একটা ছোট্ট ছেলে অভ্র। ভীষণ ভয় পাচ্ছে সে। চারপাশে নিস্তব্ধতা, রাস্তায় একটা মানুষেরও চিহ্ন নেই। এই শহরে তো মানুষের থাকার কথা নয়। বড় বড় মাফিয়া আর কালো দুনিয়ার রাজাদের অট্টালিকায় ঘেরা এই জায়গা অন্যদের জগৎ থেকে আলাদা। অভ্রকে এখানে ঘুরতে নিয়ে এসেছে তার জন্মদাত্রী। জন্মসূত্রে সে ইতালিয়ান, কিন্তু বাবার বাংলাদেশি রক্ত মিশে আছে তার রং রূপে। বাবা মায়ের প্রেম থেকে গড়া সংসারটা একসময় ভালোই ছিল, কিন্তু অভ্র যখন ৬ বছর বয়সে পৌঁছায় তখন থেকেই ঝামেলার শুরু। মা জড়িয়ে পড়ে অবৈধ এক সম্পর্কে। এখান থেকেই একের পর এক বিপত্তি। অভ্রর তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভালোবাসার, কিন্তু তার বদলে পেয়েছিল দূরত্ব, বেদনা। মা প্রায় ভুলতে বসেছিল তার ছেলের কথা, সংসারের কথা, ডিভোর্স চাইছিল। তবে অভ্র থাকার কারণে কিছুতেই সম্ভব হচ্ছিল না। সে তো তাদের সন্তান, তাই মারতে পারিনি, কিন্তু কঠোর শাস্তি দিয়ে রেখে গিয়েছে। ঘুরে যাওয়ার কথা বলে ফেলে চলে যায়। সেদিন বাবা জরুরি কাজে বাইরে ছিল। মা আইসক্রিম আনার কথা বলে অভ্রকে রেখে চলে যায়, আর ফিরে আসে না। ছোট্ট অভ্র মায়ের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কাটায়, কিন্তু মা আর আসে না। ক্ষুধায় দুরাবস্থা, কি করবে বোঝে না। বৃষ্টির জল মুখে নিয়ে আশ্রয় খোঁজে। অভ্র দাঁড়িয়ে আছে অট্টালিকার সামনে। সে দেখে ইতিহাসের সাক্ষী সব প্রাসাদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে বজ্রপাতের আলোয় সেগুলো যেন আরও ভয়ালো মনে হচ্ছে। হঠাৎ অভ্রর সামনে একটা রয়েল গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে কালো পোশাকধারী একদল মানুষ নেমে আসে। একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে নেমে আসে এক ছেলে, বয়স আনুমানিক ১৩-১৪ বছর। অভ্রর ভয় আরও বেড়ে যায়। এত মানুষ একসঙ্গে, কারা এরা? সে মনে মনে মামা বলে আর্তনাদ করে, কিন্তু এবারও মা আসে না। ছেলেটা ছাউনির নিচে ঢুকে পড়তেই ছাতা ধরে থাকা লোকটাকে বলল, নো নিড টু কাম। স্যার উইল বি অ্যাংরি ইফ ইউ গেট ওয়েট ইন দ্য রেন। আই উইল ম্যানেজ হিম। ছেলেটা এগিয়ে এসে অভ্রর সামনে হাঁটু গেড়ে বসে। অভ্র তাকানোর সাহস পাচ্ছে না। কুঁকড়ে আছে সে ভয়ে। লুক অ্যাট মি। অভ্র কাঁপা কাঁপা চোখে কোনো মতে তাকায়। একজোড়া কালো আর বাদামি সংমিশ্রণে গড়া তীক্ষ্ণ দৃষ্টি সোজা হৃদয়ে গিয়ে বেঁধে তার। হোয়াটস ইউর নেম? অভ্র। অভ্রনীল সরকার। আর ইউ বাঙালি? অভ্র মাথা নাড়ল চুপচাপ। ছেলেটা মৃদু হাসল, সেই হাসিতে মুক্ত ঝরছে। আমার সঙ্গে চলো। আই উইল গিভ ইউ এভরিথিং। খাবার দেবেন? অভ্রর কাপা কণ্ঠে প্রশ্ন। ছেলেটি হাসল, বলল, এভরিথিং। তাহলে যাব।
সরল মনে বলে উঠল অভ্র। পাপের দুনিয়ায় আরেকজন সদস্য যুক্ত হলো। অভ্র এসবের কিছুই বোঝে না, তবে সেই তীক্ষ্ণ চাহনির মাঝে মায়া অনুভব করে সে। অচেনা ভালো লাগায় তার মুখে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। উইল ইউ বি মাই ফ্রেন্ড? হুম। ছেলেটি মাথা নাড়ল। সঙ্গী হব। তোমার নাম কি? এলাহি। আমি ফারাজ এলাহি। সেদিন থেকে অভ্রর জীবন বদলে যায়। সময় এমনভাবে কেটে গিয়েছে, মা বাবাকে ভুলতে শুরু করে সে। সময়ের কত ক্ষমতা, সব কেমন করে ভুলিয়ে দিতে পারে। সেই দিনের বাচ্চা অভ্র হয়ে ওঠে ফারাজ এলাহির সবচেয়ে বিশ্বস্ত লোক। জীবনের অংশ, পাপের অংশ। এই যে নকল এলাহি কত কথা বলে, এখানে কত হাসাহাসি করে, অথচ অভ্র যেই ফারাজকে চেনে সে কখনো হাসে না, খুব বেশি কথা বলে না। মানুষ মারে পাখির ন্যায় প্রতিশোধের দহনে দগ্ধ হয়ে। অভ্র বাস্তবতায় ফিরে আসে। বাহিরে বৃষ্টির বেগ বেড়েছে। বৃষ্টি তাকে বারবার অতীতে নিয়ে যায়। সে কিছু বলতে যাবে, তার আগেই নির্বাক আয়শা ডুকরে কেঁদে উঠল। কি হয়েছে ঘরণী? কান্না ভেজা কণ্ঠে জবাব দেয় আয়শা। আপনার অতীত এত কষ্টের জানলে কখনোই আপনার সঙ্গে এত ঝগড়া করতাম না, পচা পচা কথা বলতাম না। অভ্র চোখ মুছে দিয়ে জবাব দেয়, না রে ঘরণী, তোমার মুখের পচা কথা না শুনলে যে আমার রাতে ঘুম আসে না। আসলেই? হ্যাঁ রে পাগলি, কোমল স্বরে বলল। পাপের রাজ্যের সদস্য মানে কি বোঝানো হয়েছে? জিজ্ঞাসু চোখে তাকায়। কি জানি, নিজেও জানি না, নিঃস্বভাবে জবাব দেয় অভ্র। আয়শা ভ্রুকুচকে দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, ফারাজ ভাই কি এমন ছিল যে? আর ওই মাফিয়াদের শহরে সে ওই সময় কি করছিল? রাস্তা দিয়ে যাচ্ছিল, সাদামাটা ভঙ্গিতে জবাব দেয়। ও, তারপর আর মায়ের খোঁজ পাননি? পেয়েছি। কোথায়? কবরে। মা ততদিনে মারা গিয়েছিল। ইতালিতে বাবার খোঁজও অনেক করেছিলাম, পাইনি। বাংলাদেশে এসে বাবার খোঁজ পাই। বাবা মাকে অনেক ভালোবাসতেন। মৃত্যুর আগ পর্যন্ত ছেলের খোঁজ চালিয়েছিলেন তিনি। কিন্তু আমাকে খুঁজে পাওয়া তো দুষ্কর ছিল। বাবার সঙ্গে দেখা হয়েছে? কাপা গলায় প্রশ্ন ছড়ে। হ্যাঁ, নির্বিকার কণ্ঠে বলল। আপনার বাড়ি কোথায় তাহলে? আমার আসল ঠিকানা? দৃষ্টিকে স্থির রেখে বলল, হুম। সরকার বাড়ির কথা জিজ্ঞেস করছি। বাড়ি ধারায়। ঘর, জায়গা, সম্পত্তি সবই আমার নামে পড়ে আছে। তবে ভোগের কোনো ইচ্ছে নেই। আমি যতটুকু পেয়েছি তাতেই খুশি। আমাকে সরকার বাড়ি নিয়ে যাবেন? তোমারই তো বাড়ি, যখন বলবে নিয়ে যাব। অভ্র আর কিছু বলার সুযোগ পেল না। তার ঠোঁটের উপর আয়শার অধর নিষেধের সিল মেরে দিল। মুহূর্তটি ভারী হয়ে উঠল। বাতাসের ফাঁকে ফাঁকে নিঃশব্দে জমে উঠল এক অনুচ্চারিত আকাঙ্ক্ষা। অবাধ্য স্পর্শেরা নিঃশব্দে বেআইনি হয়ে উঠল। অথচ তাতে কোনো গ্লানি ছিল না, ছিল কেবল একটা প্রগাঢ় তৃষ্ণা, যা ভাষার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। দুটো শরীর যাদের রন্ধ্রে রন্ধ্রে এখনও বৃষ্টির শীতলতা লেগে আছে, যা পরস্পরের বুকের খাঁচায় গেঁথে গেল। দুটো ভেজা শরীর একে অপরে আড়ষ্ট হয়ে উত্তাল সমুদ্রের ন্যায় আশ্রে পড়ল। অপ্রত্যাশিত ছোঁয়ারা গভীর হলো, সেই সঙ্গে ভালোবাসারই রাতে ভালোবাসাও তীব্র উত্তাপ ছড়িয়ে দিল দুটো বৃষ্টির মৌসুমে ঘেরা দেহ মনকে। হাসপাতালের করিডোর জুড়ে চিৎকার করে কাঁদছে চিত্রা। ফারাজ তাকে থামাতে পারছে না। চিত্রার কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। একটার পর একটা শোক কেন তার ছোট্ট জীবনটাকে এভাবে জেঁকে ধরছে? কেন বারবার মৃত্যু এসে ছুঁয়ে যাচ্ছে তার প্রিয়জনকে? আজ তার মামা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেদিনও চিত্রা এসেছিল তাকে দেখতে। মামা শুধু চেয়েছিলেন তার দিকে নিঃশব্দ নিস্পন্দ চাহনি নিয়ে। কিছু বলেনি, এতটুকু সান্ত্বনাও দেননি। অথচ চিত্রা ভীষণভাবে চেয়েছিল তিনি কিছু বলুক। একবার শুধু মাথায় হাত রেখে মা বলে ডাকুক। কোণায় দাঁড়িয়ে আছে মাহাদি। সে পাথরের মূর্তির ন্যায় নির্বাক,
তার চোখে ভাষা হারিয়েছে। সোহাগ ফুঁপিয়ে কাঁদছে। বাবা ছিল তার জীবনের আশ্রয়। মাথার উপর বিশাল এক ছায়া, সেই ছায়াটুকু আজ হারিয়ে গেছে। হারানোর যন্ত্রণা কেবল তারাই বোঝে যারা হারায় যাদের হারায়। মার্জিয়া স্তব্ধ চোখে তাকিয়ে আছেন স্বামীর নিথর দেহের দিকে। চোখে অশ্রুধারা, তবুও যেন কোনো অনুভব নেই। বুকের ভেতর জমে আছে অজস্র অনুশোচনা। হয়তো নিজেকেই দোষ দিচ্ছেন। শেষ সময়গুলোয় তার ব্যবহার ছিল কঠিন, রুড। মানুষটার কথা বলার ক্ষমতা থাকলে হয়তো বলতো, আমার খুব যন্ত্রণা হয় গো মাহাদির আম্মা, অমন কইরা বইল না। কিন্তু সে আর কিছু বলার ক্ষমতা রাখেনি। মার্জিয়ার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আজ তার বয়স 65-র কাছাকাছি। বিয়ের 10 বছর পর সাধনা করে মাহাদি তাদের সংসারে এসেছে। কত কথা শুনতে হয়েছিল বাচ্চা হয়নি বলে। তবে মাহাদির বাবা কখনো তাকে ফেলে দেয়নি। তার সাহস হয়ে তাকে আগলে রেখেছিলেন। প্রতিটা মুহূর্তে তার হয়ে প্রতিবাদ করেছিলেন। নিজের মায়ের অন্যায়ের জবাবও দিয়েছেন এই লোক। কত ভালোবেসেছেন। পূর্ণিমার রাতে একসঙ্গে হাঁটতে খুব ভালোবাসতেন। অসুখে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত হাঁটা বাদ দেননি। বৃদ্ধ হলে কি ভালোবাসা কমে যায় নাকি? যে জোড়া আল্লাহ উপর থেকে সৃষ্টি করে তাদের ভালোবাসা কখনো কমে না। চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। ফারাজের পাঞ্জাবির বুক ভিজে একাকার। কাঁদতে কাঁদতে ঢলে পড়েছে সে ফারাজের বুকেই। চোখ দুটো বুজে শুধু হাহাকার। অভ্রকে আসতে মানা করেছিল ফারাজ, তবুও সে এসেছে। আয়শাও নিজেকে আর ধরে রাখতে পারেনি। চিত্রার জন্য জীবনের প্রথম রাতটা তিক্ততায় ভরিয়ে তুলেছে সে। বাইরে ফজরের আজান ভেসে আসছে। আকাশের কিনারে ভোরের আলো, কিন্তু তাদের চারপাশে শুধু মৃত্যু আর বিষাদ। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে তাকে গাড়িতে তুলে নেয়। অন্য পাশে লাশবাহী গাড়িতে মৃতদেহ তোলা হয়েছে। এখন বাড়ির দিকে রওনা হবে। শেষবারের মতো প্রিয়জনকে নিয়ে যাওয়া হবে তার আপন ঠিকানায়। চিত্রা দম ছেড়ে দিয়েছে ফারাজের বুকে। কান্না, ক্লান্তি আর নিঃশেষ হয়ে যাওয়া শরীরটা হেলে পড়েছে তার উপর। বিশ্রামের প্রয়োজনই মেয়েটার, অথচ এই মেয়েকে কাঁদাতে ব্যথা দিতে দেশ পাড়ি দিয়ে এখানে আসা ফারাজের। কিন্তু পারেনি। না পেরে আছে নিজেই কাছে তার শোকে। ভালোবাসা এতটা তীব্র, এতটা ভয়ঙ্কর হতে পারে জানা থাকলে নিজের পাপময় দুনিয়া ছেড়ে সে কখনোই এখানে ফিরে আসতো না। বাহ্যহরে জানাজা পড়ানো হয়। লাশের খাটিয়া বহন করার সময় সোহাগের মনে হচ্ছিল জীবনটা এমন না হলেও পারত। কেন খোদা তার অর্ধেকটাইও বাবাকে লিখে দিল না? শেষটা তো সুন্দর হলেও পারত। চিকিৎসা হচ্ছিল তার। ধীরে ধীরে সুস্থ হচ্ছিল সে। যেই মানুষটা সারাটা জীবন খেটে খাওয়া পরিশ্রম করে তাদের মানুষ করেছে, তাকে কিচ্ছু দিতে পারল না। না সুখ, না শান্তি। উল্টো সারাটা জীবন চাপা দহনে পুড়িয়েছে লোকটাকে। শেষ সময়ও হয়তো পরিবারের কথাই ভেবেছিলেন। তার যাওয়ার পর পরিবারটা কি এভাবেই রয়ে যাবে, নাকি সাজানোর সবটা অগোছালো হয়ে যাবে? চিত্রা উঠোনের একপাশে নীরবে পড়ে আছে। চোখের সামনে বাঁশঝাড়, তার পাশেই কবরটা। কাল পর্যন্ত যে মানুষটা পাশে ছিল আজ মাটির নিচে। আর কখনোই সে ফিরবে না। এই ক্ষণিকের পৃথিবীতে কেউ কারো নয়। তা জেনেও কেন এত মায়া জন্মায়? কেন এই যন্ত্রণাগুলো এতটা গাঢ় হয়, সহ্য করা কঠিন হয়? ফারাজ দাফনের কাজ শেষ করেই কাজে বেরিয়েছে। জরুরি একটা কাজ। তা শেষ করতে না পারলে হয়তো আরেকটা শোক চলে আসবে। শেষ করে তাড়াতাড়ি ফিরবে সে। মৃত্যুর জন্য তার জীবন থেমে থাকে না। এই পৃথিবীতে শোক আর কাজ পাশাপাশিই চলে, একসঙ্গেই হাঁটে। তবুও তার ভাবনায় শুধু একটাই কথা, যত তাড়াতাড়ি সম্ভব চিত্রার কাছে ফিরতে হবে। সন্ধ্যা নেমেছে। চিত্রা মামার ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে। আলনায় ঝুলে থাকা পুরনো ফতুয়া, পাঞ্জাবি আর লুঙ্গিগুলোকে মলিন লাগছে তার চোখে। মনে হয় ওইসবের ভেতরেও শোক লেগে আছে। মানুষটা নেই, তাই হয়তো তার পোশাকগুলো ক্লান্ত, অসুস্থ।
এই ঘরে যে মানুষটা শুতো, নিঃশ্বাস ফেলতো, সে আর কখনো ফিরবে না। ঘরের আসবাবগুলো আর তার চেনা স্পর্শ পাবে না। চেনা গন্ধে ভরে উঠবে না এই নিঃসঙ্গ বাতাস। চিত্রার চোখে জল চলে এলো। একটার পর একটা শোক তাকে ধ্বংস করছে, নাকি ভাঙচুর করে নতুন করে গড়ে তুলছে, তা বুঝতে পারছে না সে। চুপচাপ গিয়ে খাটে বসে পড়ল চিত্রা। ঠিক তখনই ঘরে হুড়মুড় করে প্রবেশ করে আয়শা। হাঁপাচ্ছে মেয়েটা, চোখ কপালে। চিত্রা তাকাতেই সে বলে উঠল, আপা, ফারাজ ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ফারাজ মারা গেছে? সোহান নিচু গলায় সিফাতকে জিজ্ঞেস করল। না ভাই। সিফাত মাথা নাড়ল। কেন? কেন মরে নাই সে? সোহানের চোখে জ্বলে উঠল অস্থিরতা। কি ভাইবা জানি সে নিজের গাড়িতে না বইসা অন্যটায় উঠছে। শালা চালাক মাল, নির্ঘাত কিছু টের পাইছে হয়তো। ফারাজ মরলে কি হইতো জানিস? কি? চিত্রা আমার হইতো। দুনিয়ায় কি মাইয়ার অভাব পড়ছে ভাইজান? না, তবে চিত্রা দুনিয়ায় এক পিসি। সোহান চুপ করে গেল। তার দৃষ্টি কাঠের পাটাতনের ফাঁক গলে নিচে পড়ে থাকা পানির দিকে। ধপ করে বসে পড়ল সে। লুঙ্গির ভাঁজ হাঁটুর উপরে তুলে নিল। মাথার ভেতর একটাই ছবি, একটাই নাম, আর তা হলো চিত্রাঙ্গনা। সেদিন এক ঝলক তাকানোর পর থেকে মেয়েটা তার ভেতরে কেমন যেন ক্ষত তৈরি করে ফেলেছে। সেই ক্ষত কেবল ভালোবাসার নয়, তৃষ্ণার দখলের। সে চায় মেয়েটাকে নিজের করে, একান্তভাবে নিজের করে। তবে পেতে হলে সরাতে হবে বাধা। সরাতে হবে ফারাজ নামক বাধাকে। তাকে সরাতে পারলেই সব পথ মুক্ত। চিত্রা তখন শুধুই তার। সে জানে ফারাজ সহজ শিকার নয়। এলাহির রক্ত কই মাছের মতো, হাজারবার ধরলেও ঠিক একভাবে না একভাবে ফসকেই যায়। কতবার তাকে শেষ করতে চেয়েছে লোকজন, কেউ পারেনি। সোহান হাসল একপাশে মুখ ঘুরিয়ে। কই মাছ হোক আর যেই মাছই হোক না কেন, কোনো দুর্বল দিক সবারই আছে। শত হলেও মাছ বলে কথা। পানি শূন্য আর কতদিন তার বেঁচে থাকা? এই তো কেবল শুরু। উপন্যাসের প্রথম পৃষ্ঠা মাত্র। পুরো গল্প এখনো লেখা বাকি। সোহান সেই গল্প শেষ করারই অপেক্ষায়। বিছানায় শুয়ে আছে ফারাজ। কপালে সামান্য চোট। মাথার একপাশে হালকা ফুলে উঠেছে। সামনের গাড়িটায় হামলা হয়েছিল, অথচ ফারাজ পেছনের গাড়িতে ছিল বলেই অল্পের জন্য বেঁচে গেছে। ব্রেক কষার সময় আঘাতটা লেগেছে, তবে সেইটুকুই। গাড়িতে ওঠার মুহূর্তে এক অদ্ভুত অনুরণন হয়েছিল ভেতরে। কেন জানি নিজের গাড়িতে না উঠে অভ্রর গাড়ি বের করেছিল সে। সাধারণত ফারাজের গাড়ি থাকে মাঝ বরাবর, কিন্তু আজ ছিল একেবারে পেছনে। তাই হামলাকারীরা ভেবেছিল মাঝের গাড়িতেই ফারাজ আছে। সেটাতেই ঝাঁপিয়ে পড়েছিল তারা। এই যাত্রায় ফারাজ কিভাবে বেঁচে গেল তা তার নিজেরও ঠিক বোধগম্য নয়। কিন্তু খোদা তাকে কার জন্য বাঁচিয়ে রেখেছে সেই উত্তর তার স্পষ্ট। চিত্রাকে গুছিয়ে না রেখে, তাকে নিরাপদে না রেখে ফারাজ কখনোই মরতে পারে না। যদি মরে তবে তার আত্মা বিষাদের আঁচে ভস্ম হয়ে যাবে। চিত্রা সারাদিন ধরে পাশে বসে সেবা করে যাচ্ছে। যদি ওই সামান্য চোটে এলাহিরা কষ্ট পায় না। তারা যন্ত্রণারই সন্তান, পাপের ছায়া থেকে জন্ম নেওয়া। তাদের না আছে মন, না আছে ব্যথা। শুধু চিত্রার চোখে টলমল জল দেখে বুকটা হাহাকার করে ওঠে ফারাজের। চুপচাপ চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকে সে। এই মুখটাই যে গত কিছু মাস ধরে তার প্রার্থনার কেন্দ্র। কত রাত সে নিঃশব্দে বলেছে স্রষ্টার কাছে, তার সকল দুঃখ আমায় দাও, তার কান্না আমায় দাও, তার ব্যথা আমায় দাও। কিন্তু স্রষ্টা কি শুনেছেন? নাকি তিনি পাপীদের প্রার্থনায় কান দেন না? যদি শুনতেন তাহলে আজ হয়তো তাকে অন্ধকার রাস্তায় নামতে হতো না। চিত্রার গাল বেয়ে টপ টপ করে নেমে আসা অশ্রু মুছে দিয়ে ফারাজ হেসে বলল, কাঁদছো কেন? আমার কিছুই হয়নি তো। চিত্রা ক্ষীণকণ্ঠে রাগ আর কান্না মিলিয়ে বলল, আপনি কি করে এতটা দায়িত্বহীন হতে পারেন? মাথায় আঘাত পেয়েছেন আর বলছেন কিছুই হয়নি। ফারাজ উঠে বসল। চিত্রার হাত ধরে বলল, তুমি কাঁদবে না,
তোমার চোখে জল দেখলে আমার ভেতর পড়ে। ভেতরে যে উত্তপ্ত লাভা টকবক করে তা নেভানোর ক্ষমতা পৃথিবীর কোনো জলের হয়নি, কোনো সমুদ্রের হয়নি। দয়া করে কেঁদো না বিবিজান। ফারাজ চিত্রাকে বুকে টেনে নেয়। এতক্ষণে বুকটা পরিপূর্ণ লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল দেহ থাকলেও তা যেন নিষ্প্রাণ। হৃৎপিণ্ডটা ছিটকে পড়েছে হয়তো কোথাও। ফারাজ সিলিংয়ের দিকে তাকায়। নিঃশ্বাস ছেড়ে প্রথমেই তার কথা ভাবে যে তাকে মারার চেষ্টা করেছে। কে হতে পারে? খুনি কি তার খুব কাছের, নাকি অচেনা? ফারাজ নিঃশ্বাস ছেড়ে চিত্রার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে আবার ভাবনার দুনিয়ায় পথভ্রষ্ট পথিকের ন্যায় হারিয়ে যায়। মনে মনে ঠিক করে নেয় সামনে দুটো পথই খোলা। এক পথে চিত্রা দাঁড়িয়ে, অন্যটায় পাপ। কাকে বেছে নেওয়ার বড্ড প্রয়োজন তা ফারাজ জানে। চিত্রা, তাকে বেছে নেবে সে। কাউকে ভালোবাসলে তাকে আপন করে পেয়ে কাছে রাখতে চাইলে মানুষ সব করতে পারে। পাপ বিসর্জনের বদলে পবিত্রতা পাবে সে, এটা ভাবলেই তো ভেতরটা শান্তির মোহে ডুবে যায়। বাহিরে তখন আবারও বৃষ্টি নেমেছে। চিত্রা আশ্রয় নিয়েছে ফারাজের বুকে। বারান্দার দরজা খোলা। সে স্বামীর বুকে মাথা রেখে বিধ্বস্ত নজরে তাকায়। সে কালো মেঘের অন্তরালে লুকিয়ে থাকা আকাশের দিকে। খানিক চুপ থেকে কি ভেবে যেন হুট করেই বলে উঠল, জানেন বৃষ্টির জন্ম কিভাবে হয়? আকাশ আর মাটির ভালোবাসা থেকেই। তারা জানতো তাদের স্পর্শ অসম্ভব। আকাশ সব সময় উঁচুতে, মাটি সব সময় নিচে। তবুও তারা প্রতিদিন একে অপরের দিকে তাকিয়ে থাকত। তাদের এই দূরত্বের মাঝখানে জন্ম নেয় মেঘ, আর একসময় সেই মেঘ ভরে ওঠে চোখের জল দিয়ে। যখন আর সহ্য হয় না, তখন বৃষ্টি নামে আকাশের অশ্রু হয়ে মাটির বুকে। এটাই তাদের এক মুহূর্তের মিলন, এক শাশ্বত বিরহের মধ্যে। ভাবনার বাইরে যা হয় সেটাই হয়তো সত্যি ভালোবাসা, কারণ বাস্তবটা আমাদের ইচ্ছার ধার ধারে না। সহজ করে বলো। কিছু বলার নেই, শুধু বলতে চাই আমরা যেন মাটি আর আকাশ হয়ে না উঠি কখনো। দূরত্ব হওয়ার আগেই মৃত্যু হোক। হলে কি হবে? আমরা যদি মাটি আর আকাশের মতো হই, তখন চাইলেও ছুতে পারবো না একে অপরকে। হয়তো এক অদৃশ্য টানে প্রতিদিন চোখে চোখ রাখবো। চোখে না হলেও হৃদয়ে অন্তর্গত কোথাও। এই দূরত্বের মাঝেই জন্ম নেবে আমাদের অনুভবের মেঘ। তাতে জমবে না বলা কথার জল। কখনো সে ঝরে পড়বে চুপি চুপি অভিমান হয়ে, অভ্যস্ত হয়ে, অথবা নীরব কান্না হয়ে। আর এভাবেই একদিন হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ। আমি বিচ্ছেদ সইতে পারবো না ফারাজ। আপনাকে হারালে হারিয়ে যাব আমি। চাই না আপনাকে হারাতে। আপনি আমায় ছেড়ে কখনো যাবেন না, কথা দিন। চিত্রা হাত বাড়ায়। ফারাজ হাতে হাত রেখে চিত্রার কপালে চুমু দিয়ে বলল, দিলাম। ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে শুধিয়ে উঠল, পাপীরা কথা দিয়ে কখনো কথা রাখে না চিত্রা। আমি তো একেবারে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আয়শা অভ্রের দিকে তাকিয়ে বলল, তোমার যদি কিছু হয়ে যেত? ওহো, বোকা মেয়ে, কিছু হবে কেন? যদি তোমাদের গাড়িটার উপর হামলা হতো? হয়নি তো। কারা করেছে জানো কিছু? কি করে বলবো? দুনিয়ায় কি কম শত্রু পুষে রেখেছি? মানে? এই ঘরণী, জড়িয়ে ধরো না। ভালো লাগছে না। ভালো না লাগলে জড়িয়ে ধরতে হবে কেন? শান্তির জন্য। আয়শা অভ্রকে জড়িয়ে ধরল। চোখ বুঝতেই হঠাৎ মগজ সজাগ হলো। আচ্ছা, জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় তা সরকার ভাই কেমন করে জানলো? তার মানে কি আগেও সে কাউকে জড়িয়ে ধরে শান্তি লাভ করেছে? ইস, এ তো তাহলে চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। আয়শা ধাক্কা মেরে অভ্রকে সরিয়ে দেয়। অভ্রর মাথায় কিছুই ঢুকছে না। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আয়শা বলে উঠল, তুই ধরবি না শালা আমাকে? আর কয়টা মেয়েকে এমন করে জড়িয়ে ধরে শান্তি লাভ করেছিস? কি তোর মাথা? আরে ঘরণী, আমি জীবনেও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি। অপবাদ দিলে পাপ লাগবে। চিটারি করছিস তুই আমার সাথে রে, ধোঁকা দিলি। আয়শা অভ্রকে আরেকটা ধাক্কা মেরে উঠে যায়।
যাওয়ার সময় একগাল কথা অবশ্য বলে। এদিকে অভ্র ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। কি হলো কিছুই বুঝল না, কিন্তু এটা বুঝলো তার বউ একটা তার ছিঁড়া। নিজের তার তো ছিঁড়াই, এখন অভ্রেরগুলো টেনে টেনে ছিঁড়বে। সারাদিন ফারাজের চোখের সামনে থেকেও এক চুল না নড়ে থাকা চিত্রা শেষমেশ সন্ধ্যার সময় রুম থেকে বের হয়। ফারাজের আঘাত গুরুতর নয়, কপালে সামান্য চোট লেগেছে মাত্র। তবুও চিত্রা তাকে একা ছাড়েনি একবারের জন্য। দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একদিন নিজের মানুষটার পাশে থাকা, এটাকে সে পাপ মনে করে না। চিত্রা নিচে নেমে আসে কফি আর নাস্তা আনার জন্য। নিচে নেমেই দেখে রাজন ডাইনিং টেবিলে বসা। ঘুম থেকে সদ্যই উঠেছে বলে চোখ লালচে, শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মুখ গোমরা, হাতে সিগারেটের গন্ধ লেগে আছে এখনো। টেবিলে বসে বসে মদ গিলছে। মদের কি নোংরার বাজে গন্ধ। রান্নাঘরে ঢুকতেই নদী খাবার সাজিয়ে দেয়। আজকের পদটি নতুন, শুনেছে কিছু একটা ইতালিয়ান কোনো খাবার। অন্য সময় হলে চিত্রা নদীর রান্না দেখে লাফিয়ে উঠত, মুখ দিয়ে প্রশংসায় ভরিয়ে দিত। কিন্তু আজ মনটা ভার, শরীরটা যেন বাস্তবতার ভারে চুপসে গেছে। চিত্রা খাবারের থালা হাতে সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ কাঁচ ভাঙার বিকট শব্দে থমকে যায়। ঘুরে দাঁড়াতেই দেখে মেঝেতে গরম খাবারের উপর পড়ে আছে নদী, তার চুল এলোমেলো, মুখ থুবড়ে। চিত্রা তড়িঘড়ি করে দৌড়ে যায়। থালা টেবিলে রেখে নদীকে উঠাতে যাবে এমন সময় রাজনের কণ্ঠ গর্জে ওঠে, তুমি সরো। ভাই, আপনি ভাবির গায়ে হাত তুললেন কেন? ও আমার বউ, কি করব না করব সেটা আমার ব্যাপার, তোমার কথা বলার দরকার নেই। তাই বলে আপনি যা খুশি তাই করবেন? চিত্রার গলা কাঁপলেও স্বর তীক্ষ্ণ। তর্ক করতেছ? সেই সাহস আমার কোথায়? তবে চিত্রার কথা শেষ হওয়ার আগেই রুমানা এগিয়ে এসে চিত্রাকে চেপে ধরার মতো করে বলে ওঠে, ছোট বউ, তুমি ফারাজের কাছে যাও, নদীর গায়ে হাত দিও না। ওর ছোঁয়া লাগলে যদি তোমারও সন্তান না হয়। চিত্রার চোখ জ্বলতে থাকে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করাটাও তো এক ধরনের অন্যায়। রাজন তখন নিজের লুঙ্গি সামলে আবার নদীর দিকে এগিয়ে আসে, তার চোখে হিংস্রতা। চুলের মুঠি ধরার আগেই চিত্রার সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। নদী চিত্রার পেছনে লুকিয়ে পড়ে। সামনে থেকে চিত্রা। রাজনের গলা থরথর করে ওঠে, সরব না। নদী ভাবির দোষটা কি? দোষ কি মানে? আমারে মদ খাইতে নিষেধ করে, আমি কি ওর বাপের পয়সায় খাই? কোন সাহসে সে আমাকে নিষেধ করে? আজকের শালিরে মাইরাই ফেলমো। না ভাই, আপনি আজ আর এক কদমও সামনে যেতে পারবেন না। চিত্রার প্রতিবাদ রাজনের ভেতরটা আরও জ্বালিয়ে তোলে। মুখচোরা অনুগত চিত্রা আজ কোথা থেকে এমন সাহস নিয়ে এলো? রাজনের চোখ রক্তবর্ণ। সে হাত উপরে উঠায় টেনে চিত্রাকে সামনে থেকে সরানোর জন্য। ঠিক তখনই ফারাজের কণ্ঠ বজ্রাঘাতের মতো হুঙ্কার ছাড়ল, ওই হাত যদি আমার স্ত্রীর শরীর ছোঁয়, খোদার কসম, হাত আর হাতের জায়গায় থাকবে না। পুরো ঘর স্তব্ধ। রাজনের হাত মাঝপথেই থেমে যায়। চিত্রা ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে ফারাজ, সাদা শার্টে মোড়ানো সুগঠিত দেহ, পকেটে হাত গুজে রাখা, চোখে তীক্ষ্ণ বিদ্যুৎ ঝলসে পড়ছে। রুমানা ধীরে ধীরে পেছাতে থাকে। ফারাজের চোখে চোখ রাখতে সাহস হয়নি। বিপদ যেন জানালার পর্দা সরিয়ে সামনে দাঁড়াতেই তিনি এখানে একদণ্ড দাঁড়িয়ে থাকার সাহস হারিয়ে ফেলেন। ফারাজ এগিয়ে এসে চিত্রাকে সামলে নেয়। চিত্রা হাত ধরে নদীকে টেনে তোলে। ফারাজ চিত্রার দিকে তাকিয়ে গাম্ভীর্য কণ্ঠে বলে, ভাবিকে রুমে নিয়ে যাও। আর তুমি ঠিক আছো তো? চিত্রা মাথা নেড়ে বলল, হুম। তাহলে রুমে যাও, খাবার আমি নিয়ে আসছি। চিত্রা নদীকে সঙ্গে করে নিয়ে চলে যায়। ফারাজ এবার সামনে এসে দাঁড়ায় রাজনের মুখোমুখি। চোখে চোখ আটকে যায়। রাজনের ঠোঁটে তুচ্ছ তাচ্ছিল্য। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই আমার বিষয়ে নাক গলালে আমিও কিন্তু নাক গলাতে বাধ্য হব। ফারাজ এক পা এগিয়ে এসে ফিসফিসিয়ে ওঠে, দুঃখিত। নাক গলানোর আগে যদি ফারাজ এলাহি আপনার নাকটাই কেটে দেয় ভাইজান,
গভীর রাত, আকাশ কালো, চাঁদ মেঘে ঢাকা। নিস্তব্ধ পরিবেশে শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে কুড়ালের ঠক ঠক শব্দ। রাতকে চিরে ফাটিয়ে দিচ্ছে সেই শব্দ। মাহাদি তার শরীরের সমস্ত শক্তি একত্র করে গর্ত খুঁড়ছে। মাটি সরে যাচ্ছে তার শক্তির সম্মুখে, ঘামের ফোঁটা জমে জমে তার কপাল দিয়ে গড়িয়ে পড়ছে চোখের কোণে। গর্তটা যথেষ্ট গভীর হলে সে কুড়াল থামিয়ে দেয়। কিছুটা দূরে পড়ে থাকা মেয়েলি মৃতদেহটার দিকে তাকায়। নিষ্প্রাণ নিথর নির্বাক সেই দেহখানা। মুখটা এমনভাবে আঁকা যেন চিরতরে চিৎকারটা থেমে গেছে। মুহূর্তখানেক দাঁড়িয়ে থাকে সে নিস্পন্দ। তারপর নিজের মনে হিসেব করে, পুরো দেহটা একসাথে পুঁতে দিলে হয়তো লাশ সহজে খুঁজে পাওয়া যাবে না, কিংবা সহজেই শনাক্ত হয়ে যাবে লাশ। এটাই করা মঙ্গলময়। সে কোনো ঝুঁকি নিতে চায় না। একটু থেমে নিঃশ্বাস টেনে কুড়াল হাতে নেয় সে। ঠান্ডা ধাতব ব্লেডের নিচে অচল গলা। এক কোপেই মাথা আলাদা হয়ে যায় দেহ থেকে। তারপর শুরু হয় নিষ্ঠুর পদ্ধতিগত ছেদন। হাত পা উরু বুক সবই আলাদা করা হয় দেহ থেকে। খুঁড়ে রাখা কয়েকটি ছোট গর্তে একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ পুঁতে ফেলে সে। মৃত শরীরটিকে একেবারে অচেনা করে দেয়। সমস্ত কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগে। রাত প্রায় শেষের দিকে। মাহাদি ক্লান্ত হয়ে বসে পড়ে নদীর পাড়ে। শীতল হাওয়া বইছে। ঘামে ভেজা শরীর হালকা হচ্ছে। সে গভীর এক নিঃশ্বাস ফেলে। তারপর উঠে দাঁড়ায়। আবার একটা ছোট গর্ত খুঁড়ে তাতে কুড়ালটা পুঁতে দেয়। মেয়েটির মৃত শরীর থেকে ছিঁড়ে নেওয়া ওড়নাটা সে লুঙ্গির মতো শরীরে পেঁচিয়ে নেয়। তারপর নিজের শার্ট আর প্যান্ট খুলে নদীর জলে নেমে পড়ে। ঠান্ডা জলে ডুবে যায় মাথাসহ। দীর্ঘ সময় ডুবে থেকে ওঠে। আহা, কি প্রশান্তি! শরীরে আর কাঁদানি নেই, রক্তের কষাঘাত। জলের ভেতর সব পাপ ধুয়ে যাচ্ছে তার। সে তৃপ্তভাবে গোসল শেষ করে উঠে আসে। ধীরে ধীরে নিজের পোশাক পরে। ছেঁড়া ওড়নাটা খানিকটা কুঁচকে ছিঁড়ে নদীর স্রোতে ভাসিয়ে দেয়। তার মুখে তখন পরম তৃপ্তি। অন্ধকার ভেদ করে আজ বহুদিন পর ভোরের আগে বাড়ি ফিরবে সে। মনের ভেতর একটানা শান্তির ঝংকার বাজে। ঘরে ফিরে বউটাকে জড়িয়ে ধরে ঘুমাবে। নিশ্চিন্ত এক ঘুম দেবে। সে শীষ বাজায়। ঠোঁটে প্রশান্তিদায়ক মৃদুবাক। অন্ধকারের বুক গলে ভয়াল শোনা যাচ্ছে সেই শীষ ধ্বনি। বাড়িতে ফিরতেই কান্নার রোল। রাত কেটেছে ভয় আর অপেক্ষায়। কেউ ঘুমায়নি। দরজায় কড়া দিতে না দিতেই ভেতর থেকে ছুটে এসে দরজা খুলে দেয় মারিয়া। মাহাদিকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। গলা কাঁপছে। কতগুলা কল করছি, ধরলা না কেন? কণ্ঠে অভিযোগের চেয়েও বেশি আতঙ্ক। মাহাদির মুখ শান্ত। অভ্যস্ত ভঙ্গিতে সে জবাব দেয়, কাজে ছিলাম। কি হইছে তোমার? মারিয়া কান্নার ফাঁকে বলে, জান্নাত। জান্নাত রে খুঁজে পাওয়া যাইতাছে না। এই একটুকু কথায় মাহাদির মুখে লুকানো অসুরটি ক্ষণিকের জন্য দৃষ্টি ফেলে দেয়। তার চোখের পেছনে হঠাৎ করেই জ্বলে ওঠে গা ছমছমে বাসনা। সে কিছুই বলে না। শুধু মারিয়াকে বুকের কাছে টেনে নেয়। তার পিঠে হাত বুলায়। সান্ত্বনার অভিনয়ে ওস্তাদ সে। তবে তার ঠোঁটের কোণে পরম তৃপ্তির হাসি লেগে আছে। একটু শীষ বাজাতে পারলে নেহায়েত মন্দ হতো না। সোহাগ থানায় গিয়েছিল রিপোর্ট করতে। মার্জিয়া এমনিতেই স্বামীর মৃত্যুর পর আরও একগুঁয়ে হয়ে উঠেছে। কারো সঙ্গে কথা বলে না, তর্কে জড়ায় না। জান্নাতের নিখোঁজ হওয়ার ঘটনা শুনে তার কি প্রতিক্রিয়া হওয়া উচিত সেটা সে নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না। কোনো আশা না পেয়ে সোহাগ ফিরে আসে বাড়িতে। মাথায় হাত দিয়ে রুমের দরজার সামনে ধপ করে বসে পড়ে। নিজের চুল নিজেই আঁকড়ে ধরে। এই মস্তিষ্ক আর নিতে পারছে না। চিন্তারা যেন প্রতিটা নিউরন চুষে নিচ্ছে। মাহাদি এসে ভাইয়ের পাশে বসল। সোহাগের রুমের দরজাটা খোলাই ছিল। রুমের ভেতরের আলনায় ঝুলে থাকা জান্নাতের শাড়ি আর জামা তার নজর কাড়ে। হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে কিছু একটা। মুহূর্তে সে হারিয়ে যায় স্মৃতির গহীনে। সন্ধ্যায় মারিয়ার শরীর আবার খারাপ করে। এই অন্ধকার সময়ে একটা খবর আশার আলো হয়ে আসে।
মারিয়া মা হতে চলেছে। মাহাদির খুশির সীমা নেই। সে বইয়ের জন্য ফলমূল দুধ মিষ্টি এনে ঘর ভর্তি করে ফেলে। তবুও মারিয়ার মুখে কোনো হাসি নেই। শোক তাকে পেছন থেকে টেনে ধরেছে। তার মন প্রশ্নে বিদ্ধ। মাহাদি কেমন করে এমন সময়ও খুশি হতে পারে? তার তো পিতা মারা গেছেন, একদিনেই কি ভুলে যাওয়া যায় তাকে? চুপচাপ উঠে মাহাদি বাড়ির উঠোনে গিয়ে বসে। চারপাশে গরমের আঁচ গা জ্বালিয়ে দেয় যেন। ঠিক তখনই জান্নাত এসে দাঁড়ায় দরজার সামনে। মাহাদি তাকে ডাক দেয়, এক গ্লাস লেবুর শরবত বানাই আনতে পারবা? ঘরে তো লেবু নাই। গাছ থেকে সিরা আনো। আচ্ছা। জান্নাত লেবু আনতে গাছপালার ভিড়ে এগিয়ে যায়। চারদিক নিঝুম, গ্রাম বলে কথা। অন্ধকারে রাস্তা দেখা যায় না ঠিক মতো। গাছের নিচে এসে হাত বাড়ায় লেবু ছিঁড়তে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত মুখ চেপে ধরে রুমাল দিয়ে। জান্নাতের হাত থেকে লেবুটা ছিটকে পড়ে যায় মাটিতে। চিৎকার করার আগেই তার সমস্ত জ্ঞান অন্ধকারে তলিয়ে যায়। রাত বেশ গাঢ় হয়ে এসেছে। বেকারির ভ্যানে করে মাহাদি গান গাইতে গাইতে সোহানের আড্ডাখানার দিকে রওনা হয়েছে। মনের সুখে সুরে সুরে ভেসে যাচ্ছে সে। মাঝে মাঝে শিশও বাজাচ্ছে। মাহাদি যখন খুব খুশি থাকে তখন শিস না বাজিয়ে সে যেন থাকতে পারে না। হঠাৎ করেই কানে আসে কিছু অদ্ভুত শব্দ। একটা নয়, দুটো নয়, পরপর কয়েকটা। চমকে উঠে সে ভ্যান থামায়। নিচে নেমে পেছনের দরজাটা খুলে দেয়। আর ঠিক তখনই হুড়মুড় করে বেরিয়ে আসার চেষ্টা করে জান্নাত। মুহূর্তের মধ্যে তাকে ধাক্কা দিয়ে পালাতে চায় সে। মাহাদি এক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এই মেয়ে তো দেখি বেশ চালাক, কিন্তু সামনে তো মেন রাস্তা। আর একবার যদি চিৎকার করে তবে সব শেষ। ধরা পড়বে সে, ধ্বংস হবে সব। যেভাবেই হোক এই মেয়েকে এখনই থামাতে হবে। তার ধ্বংসেই তুচ্ছ মেয়েটার কারণে হতে দেওয়া যায় না। হাতে থাকা কুড়ালটা দিয়ে জান্নাতের দিকে ঝাঁপিয়ে পড়ে মাহাদি। লক্ষ্য শুধু একটাই, তাকে থামানো। কিন্তু মুহূর্তেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু। মাহাদি কুড়াল ছুঁড়ে মারে জান্নাতের দিকে। সে ভুলে গিয়েছিল হাতে যে ধারালো কুড়াল, সেটা খেলার কোনো অস্ত্র নয়। কুড়াল সোজা গিয়ে আঘাত করে জান্নাতের মাথার পেছনে। সে মাটিতে লুটিয়ে পড়ে। শরীর নিথর হয়ে যায়। মাহাদি ছুটে গিয়ে তাকে ধরতেই দেখতে পায় তার হাত রক্তে ভিজে গেছে। থমকে যায় সে। এই তো মুহূর্ত আগেই একটা জীবন্ত মানুষ ছিল। কি করে এমনটা হয়ে গেল? সে তো মারতে চায়নি, সে তো খুনি নয়। জান্নাতের চোখ থেকে প্রাণটা ধীরে ধীরে উড়ে যায়। অনেক কিছুই বলার ছিল, হয়তো প্রতিবাদের, হয়তো প্রার্থনার, কিন্তু কিছুই বলা হয় না। তার আগেই নিঃশ্বাস থেমে গিয়েছে। একটা ছোট্ট প্রাণ এত সহজে হারিয়ে গেল, কি বিচিত্র। মাহাদি অন্ধকারে সেই নিথর দেহের সামনে 1 ঘন্টার মতো বসে থাকে। ভেবে পায় না কি করা উচিত, কোথা থেকে শুরু করবে, কিভাবে শেষ করবে। শেষমেশ মাথায় আসে একটা সিদ্ধান্ত, এই দেহটা মাটির নিচে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। অতঃপর যা ভাবা তাই করা। মাহাদি কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। মারিয়াকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসায়। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। বাইরে গিয়ে রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে সিফাতের কণ্ঠ। সিফাত জানায় মাহাদি ইদানিং খুব ভালো কাজ করছে। চতুরতার সঙ্গে মেয়ে সরবরাহ করছে। নজর এড়ায়নি কারো। তবে এবার আরও বড় কাজ এসেছে। এমন কাজ সবাই করতে পারে না, কিন্তু সিফাত নিশ্চিত মাহাদি পারবে। এটা সোহানদের মূল অপারেশন, মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ পাচার। কাজটা নতুন হলেও দ্রুত সফলতা পেয়েছে তারা। এখন প্রশ্ন, মাহাদি কি এই ভয়ানক কাজের জন্য উপযুক্ত? তার ভেতরটা দ্বিধায় ভরে ওঠে। যদি শিশুদের টার্গেট করা হয় তাহলে কাজটা হয়তো সহজ হবে, কিন্তু পরক্ষণেই তার মাথায় হাজারো চিন্তা এসে ভিড় করে। মানুষ মারা কি এতই সহজ? সে কি নিজেকে হারিয়ে ফেলেছে? ভাবা যায় মাহাদির মতো ছেলে এসব করার কথা চিন্তা করছে। মাহাদির এখনই মনে পড়ে সংসারের সব কাজে সোহাগ তার থেকে বেশি ভালো ছিল।
তাই ভালোবাসার ক্ষেত্রেও সোহাগকেই প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। বাবার রেখে যাওয়া দোকানটাও পেয়েছে সোহাগ। খারাপ লেগেছিল তখন, কারণ সোহাগের তো তখন বিয়েও হয়নি, সংসারও ছিল না। তবে মাহাদির সবই ছিল। টাকার কারণে বউকে ভালো খাবার খাওয়াতে পারিনি, কত কথা শুনতে হয়েছে, কত কষ্ট করে একটা কেরানির কাজ জুটেছিল নামমাত্র বেতনে। সংসারের বড় ছেলে বেকার হলে বোঝা যায় কে আপন আর কে পর। একটা কথা আছে, যার স্বামীর টাকা বেশি তার সংসারে মূল্য বেশি। তেমনি তোমার টাকা নেই তার মানে তুমিও একদিন পরিবারের চোখে অবহেলার পাত্র হয়ে যাবে। একটা পুরুষ মানুষের যে কোনো মুহূর্তেই হোক না কেন টাকা থাকাটা জরুরি। টাকা না থাকলে ভালো ছেলে হওয়া দুষ্কর, ভালো স্বামী হওয়া দায়। তাই তো লোকে বলে পুরুষ বাঁচে অর্থে, নারী বাঁচে সৌন্দর্যে। এই সমাজে বাঁচতে গেলে মানুষ নয় টাকা লাগে। কথা শেষ করে মাহাদি ফোন পকেটে রাখল। ঘাড় ফিরিয়ে দরজার সামনে অসহায়ের মতো মারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখল। কি মায়া এই ক্লান্ত নারীর চেহারায়। মাহাদি কাছে এগিয়ে আসতেই মারিয়া তার শার্ট খামছে বুকের মধ্যিখানে লেপ্টে গেল। মাহাদি কপাল বরাবর চুমু বসিয়ে বলল, চিন্তার কিছু নাই ময়না, সব ঠিক হইয়া যাইব। সবাই কেমন হারাইয়া যাইতাছে, কথা দাও তুমি আমারে রাইখা হারাইবা না কোনো দিন। দিলাম কথা। ফুলিকে অবশেষে স্কুলে ভর্তি করানো হয়েছে। অগাধ চেষ্টার পরেও এই মেয়েটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি মোহনা। কি এক অদ্ভুত মায়া। ফুলি তার আত্মার এক বিস্তার হয়ে গেছে। কদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। বর্ষার শেষ প্রান্তে এসে আবহাওয়াটা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। গুমোট অন্ধকারে সীমানা ঠেলে আকাশ হয়তো খুব শিগগিরই নীল হয়ে যাবে। বাতাসে বইবে শরতের শীতল পরশ। এখনও পুরোপুরি বর্ষা যায়নি, তবে যাওয়ার আভাস স্পষ্ট। মোহনা টক জাতীয় ফল খুবই পছন্দ করে। আজকে ফুলির চাচা এলাহিদের বাগান থেকে কিছু আমড়া লটকন পেড়ে এনেছে। সেখান থেকে মোহনা বেশ কিছু ফল রেখেছে ফুলিকে দেওয়ার জন্য। এটা মোহনার স্বভাব। গাছ থেকে কিছু পারলে প্রথমেই বাড়িতে কর্মরত মানুষদের কথা ভাবে সে। নিজে খাওয়ার আগে ওদের মুখে তৃপ্তি দেখতে চায়। তাই তো দুপুরে ফুলি সেই আমড়া লটকন দিয়ে দারুণ একটা মাখা বানিয়েছে। ঘরে তেমন কিছুই ছিল না, তবুও শুকনো মরিচ পুড়িয়ে লবণ আর সরিষার তেল দিয়ে যেন জাদুর মতো বানিয়ে ফেলেছে। এই মেয়ে অল্প বয়সেই একেবারে পাকা রাঁধুনি। মাখা তৈরি করে সে নিজেই ছুটে যায় মোহনার কাছে। দুপুরের কাঠফাটা রোদ উপেক্ষা করে বাগানের দোলনায় বসে দুজনে গল্পে মেতে ওঠে। সে এক মায়াময় দুপুর, টকমাখার আন্তরিক আলাপে ভরা প্রতিটা লহমা। ফুলি একটু থেমে বলল কৌতূহলে ভরা চোখে তাকিয়ে, আপনি আমারে বাড়ি পাঠাইয়াও আবার পাঠাইতে নিষেধ করলেন কেন? মোহনা হেসে উত্তর দিল, তোকে ছাড়া মন বসে না যে। ফুলি ফ্যালফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকল। তারপর ধীস্বরে বলল, আপনি সব সময় লিপস্টিক দেন কেন? মোহনা চোখ নামিয়ে নরম স্বরে বলল, মনের দুঃখ দূর করতে। ফুলি খানিকটা চুপ থেকে আবার বলল, আপনার মনে এত দুঃখ? মোহনা এবার অবাক হয়ে তাকালো তার দিকে। তুই বুঝলি কিভাবে? ফুলি একটু না ভেবে বলল, সব সময় লিপস্টিক দেন যে, তাই কইলাম। দুঃখ বেশি দেখাই তো সব সময় দেন। মোহনা হেসে বলল, আমাকে খারাপ দেখা যায়? ফুলি লাজুক গলায় বলল, না। ছি, কি যে কন, আপনি তো একেবারে পরীর লাগান সুন্দর। মোহনা চোখে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, তবে আমাদের সবার চেয়ে সুন্দরী কিন্তু আরেকজন আছে। ফুলি চট করে বলল, কেডা? চিত্রা আপা? মোহনা হালকা ঠোঁট চেপে হাসল। উফ বোকা, আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পাবি তাকে। ফুলি থমকে গেল। তারপর ধীরে ধীরে বলল, ও মা, আপনি আমার কথা কন? বলেই লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠল। মোহনা তখন একটুখানি ঝুঁকে আদর করে বলল, হ্যাঁ রে, তোর কথাই বলছিলাম। তোর মতন সুন্দর এই দুনিয়ার কে আছে শুনি? ফুলি চুপ করে তাকিয়ে রইল মোহনার চোখে। তারপর আস্তে বলল, আপনি? আজ বহুদিন কেটে গিয়েছে।
ফারাজ ইতিমধ্যে তার ব্যবসা বাণিজ্যের দিকে এক প্রকার গুরুত্ব দেওয়াই বন্ধ করে দিয়েছে। বিদেশ থেকে বারবার কল আসছে, সব ডিল আটকে আছে ফারাজের হুকুমের অপেক্ষায়। কিন্তু ফারাজ নির্বিকার, কিচ্ছু হচ্ছে না। ইদানিং নিষ্ক্রিয়তার ভেতরেই চিত্রার আড়ালে প্রচুর নেশা করে যাচ্ছে। একটার পর একটা সিগারেট জ্বলতেই থাকছে, তবুও মস্তিষ্কের তীব্র চিন্তাদের দমন করা যাচ্ছে না। এত দ্বিধা, এত সংশয় নিয়ে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? চিত্রা আজকাল কেমন যেন মনমরা হয়েই থাকে, কথায় কথায় কেমন যেন বাঘিনী হয়ে উঠছে, বাড়ির নারীদের হয়ে প্রতিবাদ করছে। কি করে বুঝালে সে বুঝবে এই প্রতিবাদী যে বড় বিপদ বয়ে আনতে চলেছে? একে একে বাড়ির সব পুরুষগুলো তার উপর কেমন যেন শত্রু হয়ে উঠছে। ফারাজকে না হয় এত সহজে ক্ষতি করা সম্ভব নয়, তবে চিত্রা, সে তো নিষ্পাপ। তার মনে তো সবার মতো এত বিষ নেই। যার বিষ নেই তার বিষাক্ত ছোবল খাওয়া অস্বাভাবিক কিছু নয়। ভয় হয় যদি ভুল করেও এই নারী চোখের আড়াল হয়, তখন কি হবে? মনের আড়ালও কি হয়ে যাবে? তবে মাঝে মাঝে আফসোস হয়, চিৎকার করে যদি মনের হাহাকার মিশিয়ে চিত্রাকে সে বলতে পারত, আমাকে আকাশের সাথে তুলনা করে ভুল করনি আগুন সুন্দরী, তবে আমি এক বিন্দুও উদার নই, বিশ্বাস করো। বিষাক্ত নীল আমার বিস্ময় প্রতিটা শিরা উপশিরা, শুধুই বিষাক্তের ছোঁয়া আমার ত্যাগ করা প্রতিটা নিঃশ্বাসের রন্ধে রন্ধে। এই শরীর, এই হৃদয়স্থে তোমাকে ঠাঁই দিয়ে কেমন যেন অম্লতায় ঘিরে ফেলেছি তোমায়, প্রতিটা সময়ের ঘূর্ণিপাকে। তোমার চোখে ভালোবাসার তীব্র হৃদয়কাড়া চাহনি আজকাল চূর্ণ বিচূর্ণ করে ফেলছে আমার অন্তরের অন্তঃস্থল। কি করে বোঝাই বলো? তোমার প্রিয়তম শরীরে যে রক্তের বিন্দুকণা থেকে তিক্ততাই প্রকট, যার প্রতিটা লেলিহানে তোমার ধ্বংস অনিবার্য। ফারাজ লিখতে জানে না, সে তো আর কবি নয়, তবে মনে মনে বহুবার আওড়ায়, তুমি আমার কারণে কষ্ট পাবে ভাবলেও পরাণ পড়ে। হৃদয় ভ্রমর মৃত্যুসুধায় জখম হয়, তবুও একটা কথা বলতে চাই, তুমি খারাপ আছো শুনে আমার ভালো থাকা ভালো নেই। ফারাজের সম্মুখে জ্বলছে ছোট্ট একখানা টেবিল ল্যাম্প, হালকা কমলা আলোয় ঘরটা আরও নিঃসঙ্গ মনে হচ্ছে। চেয়ারে বসে পা ঝুলিয়ে রেখেছে সে, দুই হাতে চুল খামচে ধরেছে, মাথাটায় প্রচণ্ড জ্বালাপোড়া করছে। হুট করে কেউ একজন কাঁধে হাত রেখে নিজের মোলায়েম হাত দিয়ে মালিশ শুরু করে। ফারাজ চুল থেকে নিজের হাত সরিয়ে পেছন থেকে হাত বাড়িয়ে থামিয়ে দেয় সেই হাত, হাতের মালিককে বসায় নিজের উরুর উপরে। চিত্রাঙ্গনা নামের অর্থ কি বউ? জানি না, আমি বলি, বলুন। সুন্দর ও মনোরম নারী, যার দেহশোভা চিত্রের মতোই মনোমুগ্ধকর। নামের সঙ্গে তোমার পুরোপুরি মিল আছে, তোমাকে সৃষ্টি করাই হয়েছে এই নামের শোভা বাড়িয়ে দেওয়ার জন্য। চিত্রা একটু হেসে বলল, তাই বুঝি? ফারাজ হাসল, হাতের ফোনটা বের করে তৎক্ষণাৎ স্ক্রিনে হাত চালিয়ে পুনরায় পকেটে ভরে রেখে বলল, বিবিজান, তুমি বড় হয়ে গিয়েছ। কি করে বুঝলেন? এই যে আগের মতো ফোটো না, খেলো না, গুনগুন করে গান গাও না, এত জলদি বড় হতে আছে বুঝি? যত সময় নিয়ে বড় হবে তত সুন্দর করে দুনিয়াটাও উপভোগ করতে পারবে। জীবনটা তো ছোট্ট বলো, এত জলদি উপভোগ না করে বড় হলে চলে? চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে অবাক চোখে তাকায়, কিছু বলতে যাবে তৎক্ষণাৎ রুমের মধ্যে অভ্র ঢোকে। সাধারণত ফারাজের স্টাডি রুমে কেউ প্রবেশ করে না, আজও অন্য কারো প্রবেশ করার কথা ছিল না, তাই হুট করে রুমে ঢুকে পড়ল অভ্র। কিছু খেয়াল না করেই বলে উঠল, মরিয়ম আর বেঁচে নেই ভাই। রাতে পিয়াস কল করেছিল ফারাজকে, নিশি আর তার মধ্যেখানে কোনো ঝামেলা নেই। এত জলদি দুজনে এক হয়ে যেতে পারবে কে জানত। তবে এক হওয়ার পেছনে আরেকটা কারণ অবশ্য ছিল, তা হলো পিয়াসের মানসিকতা, তার পরিবারের চিন্তা ভাবনা। এখন নিশির পরিবারও তাকে ক্ষমা করে দিয়েছে, আর ওই রবিন, তার পরিণতি কী হবে? নাকি এতদিনে হয়েও গিয়েছে, যদিও এত জলদি হওয়া উচিত হয়নি। নিশির হাতে তার শেষটা লেখা না থাকলে কেমন যেন হয়ে যায় না? তাকে তো দেখতে হবে নিশি আজ কতটা সুখী।
সেদিন মিথ্যা নাটক করে খুলনা থেকে কিশোরগঞ্জ না আনা হলে হয়তো কখনোই নিশি পিয়াসের মতো একজন সুপুরুষের জীবনসঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করতে পারত না। নিয়তির প্রশংসা করতেই হয়। আমরা মানুষ তো প্রায় ভুলতেই বসে গিয়েছি ওই খোদার কথা, যিনি যা কেড়ে নেন তার থেকেও উত্তম কিছু ফিরিয়ে দেন। চিত্রা মাত্রই বাসায় ফিরেছে। মরিয়মের লাশের চেহারা দেখার সাহস হয়নি তার। পোড়া লাশ দেখার সাহস কি সবার থাকে? বুধবার মরিয়ম নরসিংদীতে তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিল। তবে মাঝপথেই বাসে আগুন লেগে যায়। অনেকে সেই যাত্রায় বেঁচে গিয়েছিল, কেউ বা বাঁচতে পারেনি। এই তো সবেমাত্র ভয় কাটিয়ে নতুন করে ফুটতে শুরু করেছিল মরিয়ম নামক কলিটা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বাসায় এসে চিত্রা মুখে টু শব্দ পর্যন্ত করেনি। বাহির থেকে এসেছে। তারপরও এই মেয়ে গোসল করবে না ফারাজ জানে, কিন্তু ফারাজ তো গোসল ছাড়া একদণ্ডও থাকতে পারবে না। রুমে এসে চিত্রা ফারাজের বুকের সঙ্গে মিশে যায়। ফারাজ প্রশ্ন করে না, জড়িয়ে নেয় চিত্রাকে নিজের মধ্যিখানে। চুলে হাত বুলিয়ে বলে, যাও টুনটুনি, গোসলটা করে আসো। ইচ্ছে নেই। ও রিয়েলি? যাও বলছি। আমাকে গোসল করিয়ে দিতে বাধ্য করো না। বললাম তো শরীর মন কারোরই গোসলের ইচ্ছে নেই। ফারাজ একটু মুচকি হাসি দেয়। কোনো কথা না বলে চিত্রাকে পাজা কোলে তুলে গোসলখানায় নিয়ে যায়। চিত্রার ইচ্ছে থাকা না সত্ত্বেও একটা টু শব্দ করে না। ঝর্ণার নিচে চিত্রাকে নামিয়ে দিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। মৃদু গরম পানি পড়ছে। সেই পানিতে নিভে যাওয়া আগুনের শেষ ছাইটুকু ধুয়ে মুছে একাকার। গোসল শেষে ফারাজ চিত্রার জামা বদলে দেয়। জোর করে ভাত খাইয়ে ওষুধটাও খাইয়ে দেয়। ফারাজের আর শোক পালন করতে ইচ্ছে করছে না। 30 বছরের জীবনে যা শোক পালন করেনি তা এখন বিয়ের পর একটা একটা করে পালন করতে হচ্ছে। বউটাও না। দুনিয়ার সবার জন্য তার কিসের এত মায়া? সবার কথা ভাবে সে, কিন্তু এদিকে যে স্বামীটার অবস্থা নাজেহাল তা কি কখনো ভেবে দেখেছে? চিত্রা কোনো কথা না বলে ফারাজের পাশে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ ওপাশ হয়ে শুয়ে থেকে হুট করে ফারাজের বুকের উপর মাথা রাখতেই ফারাজের বুকের ভেতরটা ধপ করে নড়ে উঠল। কষ্ট করে এতক্ষণ সে নিজেকে নিয়ন্ত্রণ করেছিল, খিচ মেরে বিছানার সঙ্গে লেপ্টেছিল, কিন্তু এখন? ফারাজ একটা নিঃশ্বাস ফেলে চিত্রাকে বলল, ঘুমাচ্ছ না কেন? চিত্রা জবাব দেয় না। ফারাজের ভেতরে জ্বালা পোড়া এখনও কমছে না, বরং লাভার মতো বেগ পাচ্ছে। তার নিঃশ্বাস ভারী হচ্ছে। দীর্ঘদিন পর তার অহরজনীর রাত জাগা বিরহ খানিকটা হালকা হয়েছে। বাঁশ খেলে তো এমনিও খেতে হবে আর অমনিও খেতে হবে। এর চেয়ে ভালো রোমান্স করে একেবারে বাঁশ খাওয়া। সময় নষ্ট করলে তারই লস। মরিয়মের মৃত্যুতে তার খারাপ লাগার কথা ছিল কি? ছিল না মনে হয়। তাই বোধহয় কোনো অনুভূতি জন্মাচ্ছে না। আর ফারাজের কাছে ইমোশন হচ্ছে ছোটলোকি জিনিস। ফারাজ এলাহির এসবে পোষায় না। জল্লাদের এত ইমোশন থাকলে কারাগারের পাপীদের ফাঁসি দেবে কে? জল্লাদদের মায়া থাকতে হয় না। ফালতু জিনিস ওইসব। ঘুমিয়ে পড়ো। চিত্রা এবারও জবাব না দিয়ে ফারাজের বুকে হাত রাখে। সেই হাত ধীরে ধীরে বুক গড়িয়ে নিচে নামতে শুরু করে। ফারাজের অবস্থা এবার সত্যিই খারাপ। বউ তার পাশে শুয়ে তাকে ব্যাট টাচ করছে। ছোটলোক বইয়ের ছোটলোকই সব কারবার। হাত গভীরে হারানোর আগেই ফারাজ হাতটা খপ করে ধরে ফেলে। নিজেকে এবেলায় নিয়ন্ত্রণ করা এত কঠিন কেন? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বোধহয় এটাই। হুট করে চিত্রা ওপাশ ফিরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে গম্ভীর গলায় বলে, ঘুম ধরেছে, ঘুমালাম। মেয়ে কি বলে? ঘুম ধরেছে তার? আসো মেয়ে, তোমায় ঘুমের থেরাপি দেই। মুহূর্তের ভেতর ফারাজ চিত্রাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। দুই হাতের কবজি একসাথে জড়িয়ে নিজের এক হাতে শক্ত করে চেপে ধরে। পূর্ণ আয়ত্তে নিয়ে ফেলে তাকে। অতঃপর চিত্রার বক্ষপাজরের উপর ঝুঁকে পড়ে ফারাজ। হাসকি কণ্ঠে বলল, বিবিজান, তোমার হাত তো আমার 12টা বাজিয়ে দিয়েছে। তোমার হাতের কাজ শেষ। নাও ইটস মাই টার্ন।
জোহান গটগট করে একের পর এক মদের বোতল খালি করে দিচ্ছে, কারণ আজ তো তার খুশির দিন। ওই শালি মরিয়মটা নাকে দড়ি দিয়ে তাকে ঘুরিয়েছিল, এখন দুর্ঘটনায় মরেছে, ভালো হয়েছে, একেবারে উচিত শিক্ষা। তবে জোহান একটু অবাক হয়েছে বটে, কারণ সেই রাতে মরিয়ম তাদের বাড়িতেই ছিল, কিন্তু সে কি করে টের পেল না, যদিও পাওয়ার কথা ছিল না। একে তো এত রাত করে সে বাড়ি ফিরেছিল, তার উপর সেই সময় বাড়ির সবাই ঘুমিয়েছিল, তাই কি করে জানতো বাড়িতে কেউ এসেছে। আর সেই ব্যক্তি মরিয়ম মেয়েটাই, তার উপর ওই মেয়ে যে এই বাড়িতে ছিল তাও তো কখনো জানা হতো না, যদি না লাশ যাচাই করতে জোহান মরা বাড়িতে যেত। ভাগ্যে সেখানে সাবধানের সহিত যাওয়া হয়েছিল, তা না হলে জানতে পারতো না চিত্রার ক্লাসমেট ছিল ওই মেয়ে, আর না জানতে পারত চিত্রার শোক পালন করতে সেখানে হাজির হয়েছে। জোহান আরেকটা মদের বোতল খোলে, একবার নৌকায় বসে থাকা সোহানের দিকে তাকায়। এই কাইল্লার মাথা পোকে খেয়েছে, মেয়ে মানুষের প্রেমে মানুষ এভাবে ডোবে। চিত্রার জন্য আজকাল কাজকর্ম সব ছাড়তে বসেছে। ভাগ্য ভালো তার সঙ্গে এতগুলা মানুষ কাজ করে, তা না হলে সে যা শুরু করেছে দেখা যেত কবেই ব্যবসার পেছনে আগরবাতি জ্বলছে। রাজন ভাই কই গো? রোশান জোহানের দিকে তাকিয়ে মুখ বাঁকানি দিয়ে টেনে বলল, তাকে কি আজকাল পাওয়া যায়? সে তো এখন নতুন সরাইখানার স্পেশাল কাস্টমার, ঘরের বৌরাইক্ষা বেশ্যার মোহাব্বতে দেওয়ানা। নদী ভাবির তো কপাল পুড়ছে তাহলে, কি আর করার, যদি বইয়ের থেকে বেশ্যারা সুন্দর হয়। দেখার দৃষ্টি সুন্দর হইলে কয়লারেও সোনামণি হইব। ঘরের বউরে ভালোবাসলে বাহিরের শিলাকলার প্রতি এত আকর্ষণ জন্মাইত না। ঘরের বউকে এত ভালোবেসে কি লাভ? কই, আপনার ভালোবাসা তো খাঁটিই ছিল, তবুও বিশ্বাসঘাতকতা কেন কপালে জুটল? এই যে আজ বহুদিন হলো জান্নাত তো আর ফিরল না, কেন ফিরল না? এই দেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পাপ আর পাপ। যে মরছে তার জানাই হচ্ছে না কোন দোষে তাকে নির্মম মৃত্যু দেওয়া হয়েছে, আর যারা মারছে তারাও জানে না কেন মারছে, কেবল জানে মারতেই হবে। সোহাগ ইদানিং নেশা ধরেছে, প্রথমে চিত্রাকে হারালো, তারপর বাবাকে, এখন আবার স্ত্রীকে। জান্নাত ভালো পরিবারের মেয়ে, কিন্তু অতীত ভালো না। থাক কিছু অতীত, সোহাগের সঙ্গেই না হয় পুড়ে ছাই হোক। যেদিন কেউ সেই ছাই দুই হাতে কুড়িয়ে নেবে সেদিন সবাই জানতে পারবে সোহাগ বিশ্বাসঘাতক নয়। সেদিন রাতে সে বিশ্বাসঘাতকতা করেনি, উল্টো তাকে নির্মমভাবে বিধ্বস্ত করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল তার অন্তরের প্রতিটা খণ্ডকে। এই তো বাবার মৃত্যুর পর সোহাগ মনে মনে ঠিক করেছিল জান্নাতের সঙ্গে শুরু থেকে সবটা শুরু করবে। মেয়েটাকে আর কতদিন এইভাবে প্রেমঙ্গারে পোড়াবে? অধিকার আছে তার ভালোবাসা পাওয়ার, অধিকার আছে অধিকার পাওয়ার। সবটা যখন মনে মনে গুছিয়ে নেয় সোহাগ, তখনই হঠাৎ দূর থেকে আগত একটা ঝড় জান্নাতকে দূরে কোথাও ঠেলে নিয়ে যায়। সব শেষ। মায়ের মুখের দিকে আজকাল তাকানো দেয়। কেমন কঠোর মানুষটা মোমের মতো গলে গিয়েছে, নিভে গিয়েছে তার অহংকার আর হিংসা বিদ্বেষ। সময়ই পারে মানুষকে বদলে দিতে। মারিয়া ভাবির দিকেও তাকানো যায় না। সংসারের একজন ভেঙে পড়লে আরেকজন কি ঠিক থাকতে পারে? পোয়াতি মানুষ, শরীর ঠিক যায় না। এই সময় মায়ের উপর যা বয়ে যায় তার প্রভাব গর্ভের সন্তানের উপরও পড়ে। মারিয়া ভাবি হাসে না, কথা বলে না, কেমন যেন একটা হয়ে গিয়েছে। আর মাহাদি ভাইকে নিয়ে বলার মতো কিছুই নেই। তাকে দেখলে রুক্ষ জরাজীর্ণের মরুভূমি লাগে, যার মধ্যে কোমলতা নেই, আছে কেবল তিক্ততা। বাড়িতে তো থাকেই না ঠিক মতো, শুধু বউকে ভালো ভালো খাবার কিনে দিলেই কি সব হয়? এই সময় একটা মেয়ে স্বামীর থেকে একটু যত্ন চায়, একটু সময় চায়, কিন্তু ওইসবের বড্ড অভাব মাহাদির। সে দিন দুনিয়া ভুলে খেয়েছে। ভাবির হয়তো খুব করে বলতে ইচ্ছে করে, কিন্তু বলি বলি করে কোনোদিন হয়তো বলা হয়েই উঠবে না। সোহাগ খোলা সড়কের নিচে একা হাঁটতে হাঁটতে অন্ধকারে হারিয়ে যায়। পরনের সাদা কালো চেক শার্টটা অন্ধকারের অতলে হারিয়ে গিয়েছে।
সোহাগ ধোয়া ছেড়ে বিষাদে জর্জরিত কণ্ঠে গলা ছেড়ে মৃদু কণ্ঠে একটা আহত নিঃশ্বাস নিংড়ে দিল। তাতে বেরিয়ে এলো চিত্রা নামটি মুখ থেকে। সে আকাশের দিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ক্ষতবিক্ষত একটা হাসি আঁকল ঠোঁটের কোণে। অতপর গলা ছাড়ল, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে। অনেক দিন কেটে গিয়েছে। আজ রাতের গাড়িতেই হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার রওনা হবে আয়শা আর অভ্র। যাওয়ার আগে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ক্রয় করতে হবে। হানিমুন বলে কথা। যদিও ফারাজকে রেখে হানিমুনে যাওয়ার কথা ভাবতেই কেমন কেমন লাগা শুরু করে, কিন্তু ফারাজ ভাইয়ের সঙ্গে তো আর হানিমুন করা যাবে না। অভ্র নিজের মাথায় নিজেই একটা চাপড় মারে। কী সব ছোটলোকি চিন্তা ভাবনা করছে সে। ফারাজ ভাইয়ের সঙ্গে হানিমুন! মুহূর্তেই অভ্রের গা ঝাঁকুনি দিয়ে উঠল। ফার্মেসির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওষুধের নাম মনে করতে লাগলো অভ্র। বজ্র আসার সময় ওষুধটা নিয়ে আসতে বলেছে, কিন্তু কি এক কঠিন নাম! একবার উচ্চারণ করার পরই ভুলে খেয়ে বসে আছে অভ্র। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দোকানের ছাউনির একপাশে দাঁড়িয়ে আছে আয়শা। বসে বসে ধোয়া ওঠা কফি পান করছে। অভ্র ওষুধের নামটা মনে করার চেষ্টা করে কিছুক্ষণ, কিছুতেই মনে পড়ছে না। আয়শা এগিয়ে এসে অভ্রকে তার কফিটা দিয়ে বলে, এটা মজা না, এটা তুমি খেয়ে শেষ করো। অভ্র ভালো ছেলের মতো কফিটা হাতে তুলে নেয়। বজ্রকে কল লাগিয়ে চুমুক দিতেই দোকানদার এগিয়ে এসে একটা মুচকি হাসি দিয়ে বলে, আরে ভাই, বুঝতে পারছি আপনার যে নতুন বিয়া হইছে। ঔষধের নাম কইতে এত লজ্জা পাওয়ার কিছু নাই। প্রথম প্রথম সবারই এমন একটু হয়। এক ঝটকায় অভ্রর নাকি মুখে কফি উঠে যায়। সে দোকানদারকে একটা ধমক দিয়ে বলে ওঠে, আরে মিয়া, নাউজুবিল্লা মার্কা কথা বলেন কেন? শরীর ব্যথার ওষুধ নিতে আসছিলাম, নামটা ভুলে গিয়েছি দেখে মনে করার চেষ্টা করছিলাম। শালার ব্যাডার কালামাইন, যা কিনবই না আপনার দোকান থেকে ঔষধ। ছাতা খুলে আয়শার হাত ধরে সেই দোকান থেকে অভ্র রেগেমেগে বেরিয়ে পড়ে। লজ্জা শরমেরও একটা লজ্জা শরম আছে, কিন্তু এখানে তারও বিন্দুমাত্র ছোঁয়া নেই। দোকানদার বোকা বনে যায়। কি হয়ে গেল মুহূর্তের মাঝে বুঝে উঠতে পারল না সে। এমন মফিজের মতো বৃষ্টির দিনে ফার্মেসির সামনে দাঁড়িয়ে থাকলে দোকানদার হিসেবে তো একটু সহানুভূতি কাজ করবেই, না হয় একটু মাইন্ড কালা হয়ে গিয়েছিল, তাই বলে এমন রাগ করে চলে যাবে? অভ্র আর আয়শা গাড়ির সামনে আসতেই অভ্র বলে উঠল, যাও ঘরণী, গাড়িতে গিয়ে বসো। সরকার ভাই, লোকটা কিসের ঔষধের কথা বলছিল? চলো না আমরাও কিনি। কষার ঔষধ। জিজ্ঞেস করছে আপনার বইয়ের মাথায় কি কষা আছে নাকি? থাকলে ওষুধ দেই, কিনে নিয়ে যান। তাহলে চল, তোর মাথার কষা ঠিক করার জন্য ঔষধটা কিনে নিয়ে আসি। গু খা। আয়শা রেগে মেগে গাড়িতে গিয়ে বসল। তা দেখে অবশ্য অভ্রর ভালোই লাগছে। এই ঘরণীকে রাখলে আতঙ্ক লাগে। অভ্র আয়শার পাশে গিয়ে বসতে আয়শা আরেকবার মুখ ভেঙচি কেটে বলল, শালা গায়ের সঙ্গে টিকটিকির মতো লাগবি না তো, গায়ে ফোসকা পড়ে। অভ্র হাসে। আয়শাকে ধাক্কা মেরে গান ধরে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে সাথে নিয়ে চলো না, চুপটি করে কিছু বলো না, তোমাকে যে আমি বাসি ভালো। চিত্রা এবারও 4 সাবজেক্টে বড় বড় রসগোল্লা পেয়েছে। কলেজে ভর্তির পর এটা দ্বিতীয় ক্লাস টেস্ট গিয়েছে। প্রথমবার 2টায় ফেল করেছিল, এবার সংখ্যা বেড়েছে। আসলে মেয়েটার জোড়া জিনিস খুবই পছন্দ, তাই ফেল করলেও জোড়া জোড়া সাবজেক্টেই ফেল করে। ফারাজের রেজাল্ট দেখে মাটি খুঁড়ে গর্ত করে ভেতরে লুকিয়ে যেতে ইচ্ছে করছে। বউ তার সবেতে একের, তবে পড়ালেখার ক্ষেত্রে ডাব্বাওয়ালি। ফারাজ কোমর থেকে বেল্ট খুলে হাতে প্যাঁচাতে প্যাঁচাতে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠল, রাতে কাছে আসতে চাইলে তো খালি বলো পড়া শেষ হয়নি, পড়া এখনও বাকি। তো এত পড়েও আমার ইজ্জতের চাটনি বানালে কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ জানে এই মেয়ে আজ আর মুখ খুলবে না। মেয়ে মানুষের যে কী রোগ হয় খোদাই ভালো জানে,
কি হয়েছে, কেন হয়েছে কিছু তো বলবেই না, উল্টো নিজেই রাগ করে বসে থাকবে। ছাগলের ৩ নম্বর বাচ্চাটার মতো কেঁদে কেঁদে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র ভাসিয়ে দেবে। বিজ্ঞান এখনও খুব পিছিয়ে। ভালো করে গবেষণা করলে দেখা যেত পৃথিবীর ৭ ভাগ যে পানি, ওগুলো কোনো সাধারণ পানি নয়। ওগুলো হচ্ছে মেয়ে মানুষের চোখের জল। মেয়ে মানুষ নিজেও জানে না এই চোখের জল আসছে কোথা থেকে, সে কাঁদছেই বা কেন। কিন্তু কথা ওই একটাই, কাঁদছে কেন জানা লাগবে না, রাগ করলো কেন জানা লাগবে না, কেবলই কাঁদতে হবে, রাগ করতে হবে, ঝগড়া করতে হবে। এমন বিচিত্র অদ্ভুত গুণাগুণ যার মধ্যে নেই, সে তো নারী নয়, নারী নামের মহা মহীয়সী নারী। ফারাজ পুনরায় চিত্রার দিকে তাকায়, ঘাড় নাড়িয়ে মনের অজান্তেই বলে উঠল, আস্তাক ফিরুল্লাহ। মন আমার বাজে বকছে। ওইসব গুণাগুণ যার মধ্যে নেই, সে কি মহীয়সী হওয়ার যোগ্যতা রাখে? নারীদের একটু রাগ, একটু অভিমান না করলে পরিপূর্ণ লাগে না, কেমন জানি ব্যাটা ব্যাটা লাগে। ফারাজ চিত্রাকে টেনে নিজের কোলে বসায়, বেলটা হাত থেকে খুলে বিছানায় ছুঁড়ে ফেলে, জড়িয়ে ধরে শক্ত করে চিত্রার কোমর, নিজের থুতুনিটা চিত্রার কাঁধের উপর রেখে নরম গলায় শুধায়, একটু তো পড়ালেখা করো গো বিবিজান, তোমার এই নাম্বারের থেকে তো তোমার স্বামীর ইয়ের সাইজ বড়। চিত্রা চোখ বড় বড় করে তৎক্ষণাৎ ফারাজের দিকে চাইতেই ফারাজ একটা শুষ্ক ঢোক গিলে বলল, আস্তাক ফিরুল্লাহ, বউ জুতার সাইজের কথা বলেছি, বিশ্বাস করো। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো, আমার জুতার সাইজ। জলদি ফারাজ প্রমাণ দেখানোর জন্য নিজের একটা জুতা এনে চিত্রার সামনে ধরে, নে আবুলের নাতনি, সাইজ দেখ। কোনটার সাইজ? আবার জিজ্ঞেস করে কোনটার? আরে বলদি জুতার সাইজ, জুতা চিনিস না বউ? চিত্রা জুতার দিকে তাকায়, আসলেই তার নাম্বারের থেকে বেশি বড় ফারাজের জুতার সাইজ। তবুও সে মনে মনে মুচকি হাসে, চোখ দুটো তরমুজের বিচির মতো সরু করে দাঁত কেলিয়ে বলে, বাহ, মানতেই হবে, সাইজ তো হেব্বি, আপনার জুতার। কক্সবাজারে আজকেই শেষ দিন, তারপর বাড়ি ফিরতে হবে অভ্র আয়শাকে। এই ১ সপ্তাহ ভালোই কেটেছে, যদিও ভালোবাসার থেকে ঝগড়াই বেশি হয়েছে, কিন্তু তাতেই কেমন যেন ভালোবাসার গন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় হোটেল থেকে বের হওয়ার পর সেই চুলাচুলি হয় অভ্র আর আয়শার মধ্যে। কিন্তু বউয়ের সঙ্গে বেশিক্ষণ রাগ করে থাকা যাবে না, তাও এই রাতের বেলা। মেয়ে মানুষ বলে কথা, পরে যদি রাতে হানিমুন এনজয় করতে না দিয়ে খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দেয় তাকে, এখনই হাড় ভাঙা যাবে না। শত হলেও কুদ্দুসকে জন্ম দেওয়া এখনও বাকি। কী করে আয়শাকে নিজের কাছে আনা যায় ভাবতে ভাবতে আয়শার স্যান্ডেলের ফিতা ব্লেড দিয়ে অনেকটা কেটে ফেলে অভ্র। নিশ্চয় নিচে বালুর মধ্যে যখন হাঁটতে যাবে তখন এই স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাবে, তখন তো মেয়েটা বালুর মধ্যে হাঁটতে পারবে না। উপায় না পেয়ে স্বামীর নিকট সাহায্যের জন্য আসতেই অভ্র সুযোগকে কাজে লাগিয়ে আয়শাকে পাজা কোলে তুলে নেবে। তারপর টুকটুক করে হেঁটে একেবারে রুমে এনে দরজা লাগিয়ে বউয়ের সঙ্গে জম্পেশ হানিমুন করবে। যেই ভাবার সেই কাজ। নিচে নামতে না নামতেই আয়শা মুখ ভেঙচি কেটে উল্টো দিকে হাঁটা শুরু করে। অভ্র তার পেছন পেছন যেতে নেবে, তার আগেই সুইমিং কস্টিউম পরা এক যুবতী মেয়ে তার কাঁধে এসে হাত রেখে বলল, আর ইউ সিঙ্গেল? অভ্র সেই মেয়েকে দেখেই চমকে ওঠে। এই রাতের বেলা এই দামড়ি মেয়ে এইসব কি পড়েছে? আহারে, মেয়েটার কি অভাব, একটু টাকা বেশি থাকলে জামার সাইজটা আর একটু বড় হতো। দেশে এদের জন্য গরিবী ভাতার ব্যবস্থা করা হয়নি এখনো। মেয়েটি আবারও চুল নাড়িয়ে বলে উঠল, হেই বয়, বলো না, তুমি কি সিঙ্গেল? চলো একসঙ্গে সাঁতার কাটি। না আপা, আমি বিবাহিত। চোখ পেছন থেকে সামনে এনে ওই দেখেন, আমার সাঁতার কাটার পার্টনার কোমর দুলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে, আমিও গেলাম। ওপস, নিউলি ম্যারিড কাপেল? ধ্যাত, কিছুদিন আগে এলে হয়তো চান্স পাওয়া যেত। কিছুদিন আগে কেন, তুমি আমার জন্মের দিন আসলেও তোমার মতো দামড়ির প্রতি আমার ইন্টারেস্ট জন্মাতো না। এসব তো মুখের কথা, কত জীবনসঙ্গী দেখলাম জীবনে,
বউ রেখে আমাদের মতো হুড়পড়িদের পেছনে ছোটে। মিস করলা চান্দু? এত ভালোবাসা দেখাচ্ছ না? কদিন পর দেখব তুমি বউ ছেড়ে অন্যের পেছনে ছুটছ। অভ্র আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করে। মেয়েটি তা দেখে জিজ্ঞেস করে, কি খুঁজছ? আপা, হুড়পড়ি খুঁজছিলাম। কই, পাচ্ছি না তো। ওই তো পেয়েছি। আগে বলবেন না? আপনি আমার বারুদের মতো বউটার কথা বলছিলেন। মেয়েটির গা জ্বলে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই অভ্র মেয়েটার দিকে তাকিয়ে হেসে বলল, আরে চিন্তা নেই আপা, আমি জীবনসঙ্গী হিসেবে তেলাপোকার মতো। জুতা মারলেও উড়ে এসে সেই বইয়ের কাছেই যাব। বলতে না বলতেই আয়শা রেগে তার পায়ের স্যান্ডেলটা অভ্রর দিকে ছুঁড়ে মারে। অভ্র না তাকিয়ে ধরে ফেলে সেই স্যান্ডেল। মানুষ দেখলে হয়তো মনে মনে বলবে, ছেলেটা বইয়ের হাতের জুতার বাড়ি খেতে খেতে এখন গুড ক্যাচার হয়ে গিয়েছে। এই বেটা, তুই এদিকে আসবি? 20 টাকা দিয়ে যা তো, আনারকলি ফল মাখা খাবো। অভ্র ভেতরে ভেতরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, শালি তুমি 20 চাইতে পারো না? কিরে? অভ্র নিজেকে নিয়ন্ত্রণ করে। আয়শার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আসছি ঘরণী। যাওয়ার আগে আবারও সেই মেয়েটির দিকে তাকায় অভ্র। দেখলেন তো, জুতার বাড়ি খেয়েও বউকে ছাড়ছি না। একেবারে বাংলা মদের মতো পিওর আমার হৃদয় মোষ্টানো পীড়িত। মেয়েটি অবাক। আপাতত সে পাথর হয়ে গিয়েছে। এমন ছেলেও আজকাল পাওয়া যায়, ওই মেয়ের ভাগ্য আছে বলতে হবে। অভ্র জুতাটা হাতে নিয়ে আয়শার কাছে এসে বলল, ও মা, ছেঁড়া জুতা। ঘর্ণে তোমার পায়ে কাদা লেগে যাবে তো। ইসরে, জলদি আসো, তোমায় কোলে তুলে নেই। লাগবে না, আমার খালি পায়ে হাঁটার অভ্যেস আছে। তুই আগে বল, ওই নেংটি মহিলার সঙ্গে কোন রসের আলাপ করছিলি? কই, আমাকে কি কানা ভাবিস তুই? আস্তাক ফিরুল্লাহ, কি বলছো তুমি? নাটক মাতকারো পিও, তুমি যে একটা ভণ্ড তা মুই জানি। আয়শা রেগে আরও কিছু বলতে যাবে তার আগেই সন্ধ্যার স্নিগ্ধ সৈকতের একটা মুগ্ধতাকে ডিঙিয়ে অভ্রের অধর থামিয়ে দেয় আয়শার বুলি। আশেপাশের দৃষ্টির দিকে তার নজর নেই। আয়শা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেই অভ্র তাকে আরও শক্ত করে চেপে ধরে। এত শক্তি পুরুষের গায়ে? হুট করে আয়শা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে একবার আশেপাশে তাকায়। তারপর চেঁচিয়ে বলে ওঠে, কি করছো? নির্লজ্জের মতো তোমায় ভালোবেসেছি, আরও বাসতে চাই। বলেই এক ঝটকায় আয়শাকে নিজের বাহুডোরে তুলে নেয় অভ্র। হুট করে লোকটার চোখ মুখের ভঙ্গিমা কেমন করে বদলে গিয়েছে। এই লোকের হুট করে কি হলো? আয়শা একটা ঢোক গেলে মিহি কণ্ঠে বলে, নামাও বলছি, লোকে দেখছে। কে শোনে কার কথা? অভ্রর সেদিকে আপাতত কোনো লক্ষ্য নেই। তার লক্ষ্য অনেক আগেই গভীরতায় ডুব দিয়েছে। এখন কেবল গন্তব্য একটা জায়গায় থমকে আছে। এখন নিষেধ শোনার নয়, বরং বেহায়ার মতো বেপরোয়া প্রেমে নিজেকে বিসর্জন করার সময়। বাড়িতে আজ চিত্রার ফারাজ ছাড়া কেউ নেই। সারা বাড়ির মানুষ আজকে পালোয়ান বাড়িতে গিয়েছে। সবার দাওয়াত ছিল। ফারাজ আর চিত্রারও ছিল, কিন্তু ফারাজ নিজেও যায়নি, আর চিত্রাকে তো ওই কাইল্লা পাঠার সামনে যাওয়ার অনুমতি দেওয়া বিলাসিতা। চিত্রার চকলেট লাভা কেক খেতে মন চাইছিল। ফারাজ তার শোনা মাত্রই এক মুহূর্ত দেরি করেনি, সোজা কিচেনে গিয়ে কেক বানিয়ে আনে। চিত্রাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি ফারাজ। বউ তার রান্নাঘরে গেলে ঘেমে যাবে, গরমে কি অবস্থা হবে। চিত্রা রান্নাঘরের দরজার সামনে অনেকক্ষণ ধরে উকিঝুঁকি মারছে। খাওয়ার লোভ তো আছেই, সঙ্গে আছে দুষ্টু সব চিন্তা ভাবনা। কেকের এত মারাত্মক গন্ধ। কেক তৈরি হয়ে গেলে কিচেন থেকে ঘেমে একাকার হয়ে বাহিরে আসে ফারাজ। কিন্তু তবুও এই লোককে এত সুন্দর লাগছে। পরনের সাদা শার্টটা শরীরের সঙ্গে লেপ্টে আছে। সুগঠিত দেহ স্পষ্ট। কি দারুণ তার প্রতিটা শৈলী। আপনাকে মারাত্মক লাগছে, কিন্তু বলতে হবে এলাহি কিন্তু কড়া একটা পিস। স্বামীকে টিজ করছো? আমি টিজ শুরু করলে কিন্তু পালিয়েও শেষ রক্ষা হবে না। বাড়িতে কেউ নেই, মাথায় আছে তো, আজ বাঁচা মুশকিল।
আজ আর বাঁচতে চাই না, মেরে ফেলুন। ফারাজ কেকের এক টুকরো চিত্রার মুখে তুলে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার নীল রঙের শাড়ি ভেদ করে ফারাজের হাত চলে যায় অজানা কোথাও। তবে ফারাজ চিত্রাকে ছেড়ে দেয়। চিত্রা আরও জাপটে ধরে ফারাজের শার্টের কলার। ছাড়বেন না প্লিজ। আরে বেটি, ছাড়। স্বামীর সর্বনাশ করার জন্য দেখি উঠে পড়ে লেগেছিস। এসব লুচ্চামি কই থেকে শিখেছিস বউ? আমার অতি প্রিয় গরু ফারাজেন্দ্র এলাচ বন্দ্যোপাধ্যায় থেকে। আরেকবার বাজে বকলে কেক দেব না। এই না, সরি, হয়েছে, সাইড দাও। না হলে আজ পুরো দমে সর্বনাশ হবে আমার। খানিকটা সর্বনাশ হওয়া তো দোষের কিছু নেই। আমি আগে গোসলটা করে আসি, তারপর কার হাতে কার কি হয় দেখছি। গোসল না করে এক মুহূর্ত টিকতে পারবো না। ফারাজ, কোথাও যাবেন না প্লিজ। ফারাজ চিত্রার কপালে হাত ছুঁয়ে তাপমাত্রা পরীক্ষা করে দেখে। কই, জ্বর তো আসেনি। নাকি জিনের আম্মায় ধরল বউটাকে, একমাত্র আপন বউ। এর আবার কিছু হয়ে গেলে তো মুশকিল। এই বউ, শরীর খারাপ লাগছে? মশকরা করবেন না। সরি। সরি রাখেন আপনার পকেটে, আর আপনি আসুন আমার মনের গভীরে। বলেই ফারাজের হাত থেকে কেকের বাটিটা টেবিলের উপর রেখে চিত্রা ফারাজকে ডিভানে নিয়ে যায়। ফোনে একটা গান ছেড়েছে সে। মিল যায় ইস্তারহা দো লহরে জিস্তারহা, ফির হোনা জুদা হে ইয়ে ওয়াদা রাহা। চিত্রা ফারাজের হাতে হাত ছুঁয়ে দেয়। সত্যি যেন দুটো স্রোত এক হয়ে গিয়েছে। সে ফারাজের কণ্ঠমণি ছুঁয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, ইদানিং আপনি বড্ড লোভ করছেন এলাহি। আপনি কিন্তু খুব লোভী। ফারাজ চিত্রাকে মুহূর্তে উল্টো দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে কানের কাছে হাসকি গলায় হিসিয়ে বলল, হ্যাঁ আমি লোভী। তোমার বুকের উষ্ণতায় জড়ানো এখন শুধু আমার অভ্যেস নয়, বরং লোভে পরিণত হয়েছে। এই লোভ কোনো যুক্তি মানে না, শুধু কাছে টানে বুকে জড়ায় তীব্র কাঁপুনিতে অতল গভীরে ডুবিয়ে রাখে তোমার মধ্যিখানে আমায়। ফারাজ কোলে তুলে চিত্রাকে ডিভানে শুইয়ে দেয়। চিত্রা ডিভানে শুয়ে ফারাজের শার্ট ধরে টান দিতেই ফারাজ তার উপর ঝুঁকে আসে। ফারাজের চোখ একরাশ নেশা ভরা। এই নেশায় সে ভেতর ভেতর মরছে। ফারাজ চিত্রার ঘাড়ে ভালোবাসা বুলিয়ে দিতেই কেঁপে উঠল চিত্রার সর্বাঙ্গ। শরীরে তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল। পরক্ষণেই প্রেম তৃষ্ণা দ্বিগুণ হয়ে জ্বলে উঠল দুটো অতৃপ্ত মনে, অতৃপ্ত শরীর জুড়ে। ফারাজের হাত চিত্রার মুখের উপর থেকে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে গাল ছুঁয়ে হাত নিচের দিকে ভাসিয়ে দিল। ধ্যাত, বড্ড গরম। এসির বাতাসেও কিচ্ছু হচ্ছে না। বেপরোয়া ফারাজ শার্টের পরোয়া করল না। এলোপাথারি টেনে হিস্টে খুলে ফেলল শার্টটা গা থেকে। কোথায় ফেলেছে নিজেও জানে না, জানতেও চায় না। স্ত্রীর মধ্যে নিজেকে সে আত্মসমর্পণ করার আগেই দরজার কলিং বেল এক লহমায় সবটা থমকে দিল। ফারাজের মেজাজটা সেই শব্দে মুহূর্তেই চরম বিগড়ে গেল। বিরক্তির ফলে মুখ থেকে জাতীয় শব্দ বেরিয়ে এলো। সে উঠে বসে বলল, কে এই অসময়ে তামাশা করতে এসেছে বাল? ফারাজ দরজা খোলার জন্য উঠে যাওয়ার প্রস্তুতি নিতেই চিত্রা তার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলে, আপনি থাকুন, আমি দেখছি। ফারাজ ঘড়ি দেখে। না, এত জলদি তো তার 14 জেনারেশন আসার কথা নয়। তাহলে কে এলো? চিত্রার শাড়ি ঠিক করে ঘোমটা দিয়ে দরজা খুলে দিতেই একটা মেয়েকে দেখতে পায়। কোনো অপ্সরার থেকে কম যায় না এই মেয়ে, ঠিক যেন বিদেশি মেম সাহেব। মেয়েটি চিত্রাকে একবার উপর থেকে নিচ অব্দি পরখ করে। চিত্রা ভ্রুকুচকে শুধায়, কে আপনি? মেয়েটি ভাঙা ভাঙা গলায় বাংলায় বলে, রোজালিয়া শাউলেট। ভালোবেসে সবাই আমাকে রোজ বলে ডাকে। ফারাজ ডিভানে পায়ের উপর পা তুলে জিজ্ঞেস করে, বিবিজান, কোন ফকিন্নি রোমান্সের টাইমে ভিক্ষা চাইতে এসেছে? চিনি না আমি। একটা মেম সাহেব এসেছে, আপনি আসুন তো এদিকে। মেম সাহেব নাকি বাল সাহেব? কোন গোবরপুরি ধবল রোগী আসছে আমার পীড়িতের চল্লিশা পড়াতে?
বলতে বলতে একরাশ বিরক্তি ভাব নিয়ে ফারাজ দরজার সামনে দাঁড়াতেই মুহূর্তেই তার চারপাশ থমকে যায়। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, রোজ।